আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমার নাম শিহাব। সাভারের মধ্য গ্যান্ডা নামক এলাকায় আমি থাকি। তারপরে উনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় ৮ বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালই, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়লো আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে, লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম, যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি দেখলাম একটা পুতুল ২ থেকে ৩ আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলল, ধুর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, তখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আর একটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট, আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত ৩টা বা ৩:৩০ বাজবে। হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম, আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায়ই রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না।
আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং আমি খুবই অবাক হয়েছি এই ঘটনাটিতে যে আপনারাও যদি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখেন যে আপনার ঘরের মধ্যে একটা এরকম ছোট্ট পুতুল হেঁটে বেড়াচ্ছে, বা আপনি যদি সেটা অনুভব করতে পারেন সেই পুতুলটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, বা কোনো সময় আপনার পায়ের ওপরে বা হাঁটুর ওপরে উঠে বসেছে এবং আপনি একটা যন্ত্রণা ফিল করতে পারছেন, এবং এই ছোট্ট পুতুলটার যদি অসম্ভব ভার অনুভব হয়, আপনি একবার চিন্তা করে দেখুন যে এটি আপনার ওপরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে, এবং আপনার মানসিক অবস্থা তখন কেমন হবে, এবং আপনার কি মনে হবে। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। ভাবতে থাকুন, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আমার সালাম। নাম ফাতিমা মাহমুদ। জি। আমি মিরপুর 10 থেকে এসেছি। আমি জি। একজন স্টুডেন্ট। ওকে। তো আমি প্রথমে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনা শুরু হয় 2014 সাল থেকে। তো তার আগে তেমন কোনো সমস্যা হতো না আমার সাথে। কিন্তু 2014 পর থেকে এই সমস্যাগুলি শুরু হয়। শুরু হয়। তো এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। আমি আমার আম্মুর সাথেই ঘুমাই। তো আমি রেডিও শুনতে, শুনতে একটু তন্দ্রার মতো চলে এসেছিল দেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমি শুনছি যে আমার জানালার ওপাশ থেকে কতগুলি কুকুরের আওয়াজ আসছে। মানে কুকুর ডাকছে, এটার শব্দ শুনতে পাচ্ছি আমি। তো আমার রুম হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে 6 তলা। আর আমার পাশের যে বিল্ডিংটা সেটার ছাদ হচ্ছে আমার রুমের পাশাপাশি একদম। তো সেই ছাদ থেকে আরকি কুকুরের আওয়াজগুলি আসছিল। জি। তো আমি পর্দাটা সরিয়ে যখন দেখলাম ওখানে কিছুই ছিল না। আচ্ছা। তো আমি পরে মনে করলাম হয়তোবা নিচ থেকে আসছে। তো পরে আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার সেই ডাকগুলো শুনতে পেলাম। এই সময় ডাকগুলো এমনভাবে আসছিল যে মনে হচ্ছে আমার জানালার সামনে ডাকছে। জানালা মানে থেকে একদম খুব মাথা কাছাকাছি হ্যাঁ, আছে। হ্যাঁ, কাছাকাছি ডাকছে। তো আমি পরে ভয় পেয়ে আমার মাকে ডাকলাম। পরে আমার মা ঘুমের ঘোরে উঠে আমাকে জাস্ট বকা দিয়ে যে, "তুমি হয়তোবা বেশি ভূত এফএম শুনছো বা বেশি ভয়ের জিনিস দেখছো দেখে এরকম হচ্ছে।" তো আমিও সেটাই মনে করলাম। আমি মনে করলাম যে আমি হ্যালুসিনেট করছি। এরপর আমি দোয়া পড়ে ঘুমিয়ে গেলাম। হুম। সেই রাতে আর তেমন কিছু হলো না। না, তারপরে আরেকটা ঘটনা হয়েছে। সেটা হচ্ছে যে আমি এরপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। পরে একটা অনেক বিকট একটা চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। হুম। তো চিৎকারটা হচ্ছে একটা মহিলার চিৎকার। আর আমার পাশের বাসার যে বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিংটা পুরো একটা মেস ছিল। হুম। মেসে কোনো ফ্যামিলি থাকতো না ওখানে। শুধু ছেলেরাই থাকতো। তো সেখান থেকে একটা মহিলার চিৎকার আসছে। তো আমি মনে করেছি হয়তোবা পাশের বিল্ডিং থেকে কেউ কোনো সমস্যা হচ্ছে বা কি জানালা থেকে দেখি। জি। কোনো বিল্ডিং এর কোনো ফ্ল্যাটের লাইট জ্বালানো ছিল না। হুম। তো পরে আমি একটু অবাক লাগলো। পরে আমি আবার শুলাম। শোয়ার পর এরপরে চিৎকারগুলি আমার বালিশ থেকে আসা শুরু করলো। হুম। মানে বালিশগুলি থেকে এমনভাবে চিৎকার আসা শুরু করলো, মনে হয় যেন আমি বেহুশ হয়ে যাবো। হুম। তো আম তারপর আমি আমার আম্মুকে ডাকলাম। আম্মুকে ডাকার পর আম্মু আবার বকা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। হুম। তারপর হচ্ছে পরে আমি ঘুমিয়ে গেলাম কিংবা বেহুশ হয়ে গেলাম সেটা আমি ঠিকমতো বলতে পারবো না। আ এরপরে কয়েকদিন ঠিকভাবে গেল। তার ২ থেকে ৩ দিন পরে আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম এক রাতে। তো তখন ৩:৩০ থেকে ৩টা বাজে। তো নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি আমার রুমের দরজার বাইরে তাকালাম। দরজার বাইরে তাকানোর পর দেখি যে আমার আব্বুর রুম থেকে একটা ছায়া মূর্তি, কিন্তু তার মানে ওই ফিগারটা থেকে একদম আলো রেডিয়েট করছে। মানে লাইট ফিগার একটা। তো সেই মূর্তিটা সে আমার আব্বুর রুম থেকে বের হয়ে একটু ঘুরে রান্নাঘরে চলে গেল। তো আমি তখন এতই ভয় পেয়েছি যে সাথে, সাথে উঠে দেখার সাহস আমার ছিল না। একটু পরে ফিগারটা কেমন ছিল একটু যদি বলতেন? মানে আপনি যতটুকু ফিগারটা দেখেছেন। একটা মানুষের ফিগার, মানে ছায়াটাই যদি মানুষের একটা লোকের ছায়া যদি আগুন দিয়ে তৈরি হয় বা লাইট দিয়ে তৈরি হয়, যে ফিগারটা দেখাবে একদম পুরাই ওরকম। পুরো ফেস টেস কিছু না, দেখেননি ফেস আপনি? কিচ্ছু না। শুধু মাথায় একটা চুল বা গায়ে কোনো পোশাক? না,
এরকম কোনো কিছু না, জাস্ট একটা ছায়া, Just এবং একটা- সেটা মনে হচ্ছে যে আগুন দিয়ে মানে রেডিয়েট করছিল। হ্যাঁ, আলো রেডিয়েট করছিল। রাইট। তো ওটা ঘুরে রান্নাঘরের ভিতর চলে গেল। তো আমি আবার অনেকক্ষণ পর সাহস জগিয়ে উঠে রান্নাঘরে যে দেখি ওখানে কিছুই ছিল না। আমি তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়লাম আম্মুর কাছে। এরপরে আমি দোয়া টোয়া পরে ঘুমিয়ে পড়লাম। এরকম কিছু ছোট ছোট ঘটনা হতে লাগলো আস্তে আস্তে রাতে। যেমন আরেক রাতে আমি নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পর হঠাৎ করে চোখটা বন্ধ করার পর চোখে হঠাৎ করে টের পেলাম যে আমার রুমে লাইটের ফ্লিকার হচ্ছে, মানে একটা ফ্ল্যাশ আসলো লাইট। তো পরে আমি চোখ খুলে দেখলাম কিছুই নেই। অনেক সময় হয় যে লাইট অফ করলে ভোল্টেজের কারণে লাইট ফ্লিকার করে। তো আমি সেটা মনে করে তাকিয়েছিলাম যে আরেকবার দেখার জন্য। তখন দেখি আমার ডাইনিং হল থেকে একটা অনেক অনেক বড় একটা লাইটের ফ্ল্যাশ আসলো। আমার ডাইনিং হলের যেখানে লাইটটা লাগানো ছিল, যে টিউব লাইটটা লাগানো ছিল, তার অপোজিট সাইড থেকে ফ্ল্যাশ এসেছে। টিউব লাইট থেকে না, থাকলে আমি দেখতে পারতাম। তো আমি আম্মুকে ডাকলাম, আম্মুকে বললাম যে আম্মু ডাইনিং থেকে এরকম ফ্ল্যাশ আসছে লাইটের। তো আম্মু বললো যে হয়তো বা বাইরে থেকে কেউ টর্চ মারছে বা দারোয়ান টর্চ মেরে দেখছে যে কোনো চোর টোর এসেছে কিনা। তো আমি সেটা মানলাম, মেনে শুলাম। একটু কিছুক্ষণ পর আমার মনে হলো কি যে আমাদের ডাইনিং হলে কোনো জানালা নেই, তো টর্চ মারলেও সেই আলো ডাইনিং হলে আসার কোনো কথাই নেই। রাইট। তো আবার আমি তখন আম্মু সজাগ হয়ে গেল। তো এরপরে আরো 2বার ফ্ল্যাশ হলো, সেটা আম্মুও দেখলো, আমিও দেখলাম। দেখার পর আম্মু আমাকে একটু নিজে একটু ভয় পেয়ে গিয়েছিল, পরে আমাকে আশ্বস্ত করার জন্য বললো যে তেমন কিছু না, জাস্ট লাইট ফ্লিকার করছে হয়তো, তুমি ঘুমিয়ে পড়ো, দোয়া পরে ঘুমিয়ে পড়ো। পরে ওই রাতে ঘুমানোর খুব চেষ্টা করার পরও ফজরের আজান পরে নামাজ পড়ে তারপর ঘুমাতে পারলাম আর কি। এরপরে তেমন কোনো ঘটনা হয়নি, কিন্তু আমি রাতে আর ঘুমাইনি। এরপরে এক রাতে আমি ঘুমাতে পারতাম না। রাতে করতাম হচ্ছে আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি সারা রাত হচ্ছে এক একজনের বিছানার পাশে যে দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে দেখতাম তারা কি করছে, তারপর একা একা খেলতাম। এমন ভাবে খেলতাম মনে হচ্ছে যে বাসায় অনেক মানুষ এসেছে, আমি তাদেরকে খাবার সার্ভ করছি, তাদের সাথে হাসছি। তো আমার মনে হতো ডিপ ডাউন সাইড, আমি মনে করতাম যে দ্যাট ইজ নট মি, সামথিং হ্যাজ টেকেন ওভার মি, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তো এরকম করতে করতে কাউকে বলতামও না, যে বললে পরে আম্মু আমার সবকিছু বন্ধ করে দিবে, যে ভূত এফএম শোনা বন্ধ করে দিবে। তো বলতাম না। পরে আমি নিজেই ঠিক করলাম যে না, ঠিক আছে, এরপরে প্রত্যেক রাতে ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবো আর আম্মুর সাথে শুবো। তো এরকম করে ভালোই তেমন কিছু হলো না, আমি উঠলাম না। 2-1বার হয়তো বা উঠে ওরকম পড়তাম। তো এক রাতে আমি আম্মুর সাথে শুয়েছি, এরপর কারেন্ট চলে যাওয়ার পর চার্জার লাইটটা জ্বালিয়ে আমার আব্বু হচ্ছে ডাইনিং হলে রেখে দেয়, যাতে পুরো ঘরে আলোটা একটু হলেও ছড়িয়ে যায়। তো সবাই ঘুম। আর রাত 1:30টার দিকে আমি একটু চোখটা তন্দ্রের মতো এসেছে দেখে অর্ধেক ঘুম অর্ধেক সজাগ এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে একটা শব্দে আমি চোখ খুলে দেখি আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বলে রাখি যে আমাদের বাসায় আমি আর আমার মা বাদে অন্য কোনো মহিলা নেই, আমাদের কোনো সার্ভ মেইডও নেই। তো যখন দেখলাম যে চোখ খুলে আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তাও মহিলাটা হচ্ছে শি ইজ নাথিং নর্মাল। তার ড্রেস আপ ছিল একদম একটা গাউন, বড় একটা কালো গাউন। তার চুলগুলি ছিল অনেক ঝাঁকড়া, কার্লি, দেখে মনে হচ্ছে যে বাতাসে উঠছে। আর তার পুরা কোনো ফেসের কিছু ছিল না, জাস্ট মুখের এখানে বড় একটা হলও ছিল, আর চোখ দুটি ছিল রেড কালার, জ্বলছিল আর কি। তো আমি ফার্স্টে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে হয়তো আমি হ্যালুসিনেট করছি, আমি স্লিপ প্যারালাইসিস হয়েছে, আমি হ্যালুসিনেট করছি। কিন্তু পরে যখন আমি তার প্রত্যেকটা ডিটেল খেয়াল করলাম আর সে যে আমার দিকে তাকিয়ে আছে সেটা যখন খেয়াল করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এটা হ্যালুসিনেশন না, স্লিপ প্যারালাইসিস না। তো পরে আমি অনেক কষ্ট করে আমার মাকে ডাকলাম, কারণ আমার হাত পা সব ফ্রিজ হয়ে গিয়েছিল ওই টাইমে। আমি আমার মাকে ডাকলাম, ডাকার পর আমার মা আমাকে বকা দেওয়ার পরে বললো যে ঠিক আছে তুমি ঘুম, আমি দোয়া পড়ে দিচ্ছি। তারপরে আমার মশারি টানানো ছিল, কিন্তু কিভাবে আমার বালিশটা নিচে পড়ে গেছিল আমি জানি না।
তো আমি বালিশটা উঠিয়ে যখন আমার বালিশে মাথাটা রাখলাম, তখন সেই বালিশের ভিতর থেকেই চিৎকার আসা শুরু করলো। বালিশের ভেতর থেকে? হ্যাঁ, বালিশের ভেতর থেকে। My God. চিৎকারটা এরকম যেমন মুভিতে যে হেল বা জাহান্নামের যে রিপ্রেজেন্টেশন যেরকম দেখায়, অনেক চিৎকার আসে, মানে কান্নাকাটি, বিভৎস ধরনের চিৎকারগুলি, সেই সেই সেম চিৎকার বালিশের ভিতর থেকে আসছে। তো ওটা শুনে আমি ঘুমিয়ে পড়েছি কিনা কি জানি না, পরে আমি সকালবেলা উঠে কাউকে কিছু বলিনি। পরে কয়েকদিন গিয়েছে, আস্তে আস্তে কাউকে তেমন কিছু বলিনি। তারপর পর আম্মুকে একদিন বললাম, পরে আম্মু তারপরও আবার উড়িয়ে দিয়েছে যে এসব কিছু না, ভয়ের জিনিস দেখাও, বেশি সিরিয়াস কিছু না। সিরিয়াস কিছু না। তো আমি আস্তে আস্তে তার আগ পর্যন্ত, ওই মহিলাটাকে দেখার আগ পর্যন্ত মনে করেছিলাম যে হয়তো বা আই হ্যাভ সাম মেন্টাল ইস্যুস, কিন্তু ওই মহিলাটাকে দেখার পরে বুঝলাম যে না, দিস ইজ নাথিং সাইকোলজিক্যাল। তারপর আস্তে আস্তে ওই মহিলাটাকে এরপর আমি আর বাস্তবে দেখি নাই। তারপরে ওই মহিলাটাকে আমি স্বপ্নে দেখা শুরু করলাম। স্বপ্নে কিভাবে আমার এক একটা রিলেটিভের বাসায় এক এক দিন দেখতাম, এক এক রাত দেখতাম ওই মহিলাটাকে, যে সে আমার ওই রিলেটিভসদের হার্ম করছে। আমি আমার বাবাকে নিয়েও স্বপ্ন দেখেছি যে হি ওয়াজ লিটারালি কাটিং হিমসেলফ। অনেক বিজার স্বপ্নগুলি ছিল। তো এরকম করে আমি যে সময় ওই মহিলাটাকে স্বপ্ন দেখতাম না, তখন আমার স্লিপ প্যারালাইসিস হতো ঘুমের মধ্যে, আর আমি যখন চোখ খুলতাম দেখতাম যে সেই মহিলাটা প্যারালালি আমার উপরে মানে ভাসছে আর কি, সে আমার দিকে তাকিয়ে আমার উপরে ভাসছে। তো ওই সিনগুলো দেখার টাইমে আর হয়তো বা কারো সাহসও থাকে না, শক্তিও থাকে না যে চিৎকার দেই বা কাউকে ডাকি। তো এরকম হতে লাগলো কয়েকদিন ধরে, কয়েক রাত ধরে ঘুমাতে পারতাম না একদমই। তো একদিন আমি দোয়া পড়েই ঘুমাই। এক রাতে এরকম হলো যে আমি টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে গেছি, আগে দোয়াটা পড়তে মনে নেই। তো আমি হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি আমার রুমের দরজার সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে। আমি আমার মার সাথেই শুই, তো আম্মু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মনে করলাম হয়তো বা বাথরুমে গিয়েছে ফ্রেশ হতে, এখন ঘুমাতে আসছে। তো আমি পরে আম্মুকে বললাম যে মা তুমি আসো, শো। তো আম্মু কিছু বললো না, আম্মু আমার দিকে তাকিয়ে গেছে। পরে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আচ্ছা, আম্মু যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাহলে আমি ধরে আছি কাকে? পরে আমি আমার সামনে তাকিয়ে দেখি আমার মাকে আমি ধরে আছি। আচ্ছা, আমার মা আমার সাথে ঘুমাচ্ছে, মানে যে দাঁড়িয়ে ছিল দরজায়, দ্যাট ওয়াজ নট মাই মাদার। পরে আমি আবার যখন তাকিয়ে, দুজনকে দেখছেন আপনি একসাথে হ্যাঁ, প্যারালালি, এবং parallel, একজনকে আপনি ধরে আছেন এবং একজন গেটে দাঁড়িয়ে আছে। আপনি তখন ডিসাইড করলেন বা আপনি তখন কনফার্ম হলেন কিভাবে যে মানে কে আপনার রিয়েল মাদার? বা মানে কনফার্ম হয়েছি, তখনও কনফার্ম ছিলাম না যে আমি যে মানে কি ঘটছে বা হ্যাঁ, কোনটা কি ঘটছে আসলে, কি হচ্ছে। আমি তখন মানে মাত্রই ঘুম থেকে উঠেছি। পর যখন আমি ওই মূর্তিটার দিকে তাকালাম, ওই মহিলাটার দিকে, মানে যে আমার মা যে এসেছিল, হ্যাঁ, তো তখন দেখি সে আস্তে করে ঘুরে দরজা থেকে আবার বের হয়ে গেল। আচ্ছা, তো তখন এই ব্যাপারটা নিয়ে পরে কি যখন কথা বললেন আপনার মার সাথে, তখন তিনি কি বললেন? তিনি তারপরও বললেন সেটা হ্যালুসিনেশন। আচ্ছা, ওকে। তো এরপরে যেটা হলো, তারপরে তারা সব সিরিয়াস হয়ে গেল আর কি। তো পরে আম্মুকে আমি ডাকার পর আম্মুকে ডাকলাম, আম্মু আমাকে দোয়াটা পরে করে ফেললো। এরপরে একটু পর ফজর আজান দিয়ে দিল, আর আমি তখন তো উঠেই পড়লাম। তো এরকম করে অনেক দিন যেতে লাগলো। 2014 শেষ হলো, 15-এর মাঝামাঝি, ঈদের আগে, কোরবানির ঈদের আগে, আমি একদিন ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। তো ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে দেখছি যে ওই যে মহিলাটাকে আমি দেখতাম, সেই মহিলাটা ক্রল করে এসে, মানে হামাগুড়ি দিয়ে এসে আমার ডান পায়ে একটা কামড় দেয়, আমার ডান পাটা টান দিয়ে এসে একটা কামড় দেয়। তো আমি সেই কামড়ের ব্যথায় ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে যখন আমি পায়ের দিকে তাকাই, তখন দেখি যে পায়ে দাঁতের দাগ বসে গেছে। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এটা 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 একদম আপনি সকালবেলায় না, তখনই ঘুম থেকে উঠে আপনি দেখলেন দাগ বসে আছে। ব্যথায় ঘুম থেকে উঠে দেখি যে আমার পায়ে দাগ পড়ে গেছে। আচ্ছা, আমি তখন আর দেরি করে আমি দৌড়ে যে আমার আব্বু আম্মুর কাছে গেছি, যে ডাক্তার দেখালাম। তখন তারা সিরিয়াস হলো যে আসলে সামথিং ইজ রং। এরপরে আম্মু সব ঘটনা শুনলো। আম্মুকে বললাম যে মা, আমি তো তোমাকে শুরু থেকে বলছি যে এসব হচ্ছে। তখন আম্মু আস্তে আস্তে একটু সিরিয়াস হলো, পরে আব্বু সিরিয়াস হলো।
পরে আমাদের সিলেটে একজন হুজুর আছে পরিচিত, তো আব্বু সেই হুজুরের কাছে গেলেন, যাওয়ার পর বললেন এরকম এরকম ও রাতে অনেক ভয় পায়, এরকম একটা মহিলাকে দেখে। তো হুজুরটা পরে আব্বুকে বলেছে যে ওকে আয়নার থেকে দূরে রাখতে, হুম, মানে আয়নার সামনে যেন বেশিক্ষণ না থাকে, হুম, আর হচ্ছে রাতে যখন ও ঘুমাবে তখন দেখবেন যে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আচ্ছা, তো পরে এটা দেখতে বলেছেন? দেখতে বলেছে। আচ্ছা, হ্যাঁ। তো আব্বু ঢাকায় আসে, তো হুজুর একটা পড়া পানি দিয়ে দেয় আর একটা তেল দিয়ে দেয়, যেটা হয়তো বা ঘুমানোর আগে হাতে আর পায়ে মালিশ করে করতে হয়। তো আমি সেটা করিনি, আমি অলসতার কারণে কিছুই করিনি। তো আমি একদিন ঘুমাচ্ছিলাম রাতে, তো আব্বু এসে দেখে জানালা থেকে, যে এটা আমাকে তৎক্ষণাৎ বলে নাই, পরে যখন সব সমস্যাগুলি ঠিক হয়ে গেছে তারপরে বলেছে যে আসলে একটা লোক দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমার রুমের দিকে তাকিয়েছিল, মানে আমাদের বিল্ডিং এর নিচে একটা পোলের পাশে দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাদের মানে রুমের দিকে তাকিয়েছিল, Okay. ফ্ল্যাটের দিকে। তো এরপরে আস্তে আস্তে আমি ওই মহিলাটাকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়, কিন্তু এরপরে স্বপ্ন দেখা শুরু হয় যে আমি এক একটা হন্টেড প্লেসে যাচ্ছি, মানে অ্যাবান্ডেন্ড হাউসগুলোতে, যে হাউসে কেউ থাকে না, ওখানে যাচ্ছি। আর ওখানে যে জিনগুলি আছে, মানে আমি এরকম না যে মানুষ মরে মানুষের আত্মা বা কিছু, জাস্ট লিটারালি জিনরা আমাকে আমাকে বলছে যে আমার সাথে নাকি তারা ফ্রেন্ডশিপ করতে চায়, আমার সাথে থাকতে চায়, আমি নাকি তাদেরকে না করছি, তারা আমাকে অনেক মানে অনেক হেল্প করতে পারবে, অনেক জিনিস দিতে পারবে, তারা আমাকে বিভিন্নভাবে লোভ দেখানো শুরু করে আর কি। তো এরকম করার পর আমি তাদেরকে স্বপ্নের মধ্যেই মানে না করি যে না এটা পসিবল না বা কিছু। তারপরে এটা শেষ হয়ে গেল, এই ধরনের স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। আবার শুরু হলো কি, যে আমি স্বপ্নে দেখছি আমার কাছের মানুষদের, আমার মা বাবা, এদের হচ্ছে জিনরা পজেস করেছে, আর আমি তাদেরকে হচ্ছে এক্সোরসিজম করছি তাদের উপরে। এক্সোরসিজমগুলি এত স্ট্রং হয় স্বপ্নে যে আমি ওইটার মানে ওটার যে ওই পাওয়ারটা ফিল করতে পারি স্বপ্নের ভিতরে। হ্যাঁ, ওই এক্সোরসিজমের যে পাওয়ারটা, মানে যে ডিমনটাকে যে আমি পুল আউট করছি ওই মানুষটার ভিতর থেকে, সেই মানে ফিলিংটা আমি পাই স্বপ্নের ভিতরে। আর ঘুম থেকে উঠে মানে আমার গুজ বাম্পস হয়, বা আমি যতবার চিন্তা করি এখনো হচ্ছে গুজ বাম্পস। তো জিনিসটা খুবই ভয়াবহ যদি আপনি দেখেন যে আপনার কেউ কাছের মানুষকে এইভাবে পজেস করছে, আর সে বিভিন্নভাবে নিজেকে হার্ম করছে, আপনি মানে খুবই ভয়ানক। ভাগ্যে সেটা স্বপ্নে, বাস্তবে না। তো এরপরে আস্তে আস্তে আমি একদিন কিভাবে যেন স্বপ্নে দেখলাম যে আমি ওই মহিলাটার সাথে একটা হাস্যকর মহিলার সাথে আমি মারামারি করে, তো মহিলাটাকে একটা বোতলের ভিতর ঢুকিয়ে ওটাকে একটা জাহাজে রেখে দেই। মানে স্বপ্নে দেখছি। তো জাহাজে রেখে দেওয়ার পর সেই জাহাজটা একটা সাগরে যাওয়ার, সমুদ্রে যাওয়ার পর ভেঙে যায়, মানে ডুবে যায় আর কি, ভেঙে ডুবে যায়। তো এরপর আমি তারপর দেখি যে স্বপ্নে মহিলাটা আমাকে বলছে যে এটা কিন্তু শেষ না, আমি আবার আসবো। এই বলার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে মহিলাটাকে স্বপ্নে দেখি না। কতদিন ধরে দেখেন না তাও? 2000 লাস্ট দেখেছি 2017। আচ্ছা। আর এখন 2019। It's been a long time. It's been a long time. ওই মহিলাটাকে দেখি না, কিন্তু ওই সেই এক্সোরসিজমের স্বপ্নগুলি বা যে ওই আমার ফ্রেন্ড হতে চাচ্ছে বা আমার কাছে আসতে চাচ্ছে, সেই স্বপ্নগুলি এখনো দেখেন। আচ্ছা, আচ্ছা, ওকে। এই ছিল আমার ঘটনা। এবং আপনি স্বপ্নগুলো দেখার পরে যখন ঘুম ভাঙে তখন কি একটু অন্যরকম ফিল করেন? যে মানে আমার মানে প্রায় সময় আমার কাঁদতে কাঁদতে ঘুম ভাঙে, মানে আমি কান্না করতে করতে ওই জিনিসটার ওই স্ট্রেসটা থাকে, ওই জিনিসটা স্ট্রেসটা থাকে, রাইট। সারাটা দিন আমার মানে মাটি হয়ে যায়, আমি সারাদিন ওই ব্যাপারেই চিন্তা করতে থাকি। এটা খুব রেগুলার হয় নাকি? না, রেগুলার না, ইদানিং একটু কমে আসছে, কিন্তু এর আগে মানে এরকমই হতো যে সপ্তাহে 7 দিনের 4 দিনে আমি এই ধরনের স্বপ্ন দেখতাম। ওকে, উইল গেট ব্যাক টু ইউ। আমার যেটা মনে হয় যে উনি যে ঘটনাটা বলেন, ঘটনাটা খুবই অদ্ভুত, এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমরা সবাই দোয়া করবো যে উনি যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি আমি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি বিএ শাহিন কলেজে পড়ছি। আর
আমি যে স্টোরিটা বলবো, ফার্স্ট স্টোরিটা হচ্ছে আমার হুজুরের কাছ থেকে শোনা। আমার হুজুর হলেন হাফেজ মাওলানা ফয়জুর রহমান। জি। তো আমাদের বাংলা উনি মোটরে, আপনাকে ঘটনাটা বলেছেন, রাইট? জি জি, আচ্ছা। ওনার কাছ থেকে আমার ম্যাক্সিমাম ঘটনা শোনা। তো উনি এই কাজটা করতে গিয়েছিলেন, এখানে একটা জিনের আছর ছিল, তো উনি এটা ছাড়াতে গিয়েছিলেন। তো যাই হোক, আমাদের বাংলা মোটর একটা বিল্ডিং রয়েছে, সে বিল্ডিংটা বিশাল বড়, অনেকগুলো ইউনিট নিয়ে রয়েছে। তো একটা ইউনিটে একজন লোক, ও ওনার যে মেয়ে, ও আমার ফ্রেন্ড, এবং ওনার যে পাশের ইউনিটে যে থাকে সেও আমার ফ্রেন্ড। তো ওনার যে মেয়ে, মানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা হচ্ছে বিদেশে থাকেন, অর্থাৎ ইউএসএ তে ওনারা হচ্ছে ওইখানেই ম্যাক্সিমাম টাইম থাকেন, এবং তার যে পাশের ইউনিট সেখানে আমার ফ্রেন্ডরা থাকে। তো সেই ইউনিটে ম্যাক্সিমাম টাইমে ওটা হচ্ছে তালাবদ্ধ থাকে। ওইখানে ওই আমার মেয়ে ফ্রেন্ডটার নাম হলো ভাবনা। তো ভাবনার বাবা ওইখানে শুরু থেকেই কখনো হচ্ছে ফ্ল্যাট ভাড়া দেননি, তালাবদ্ধ করে রেখে গিয়েছেন। ওনারা মেইনলি যখন আসেন গুলশানের একটা বাড়িতে থাকেন। তো প্রায় সময় আমার বন্ধু নাইম, যে হচ্ছে ওই ভাবনার বাসার পাশের ইউনিটে থাকে, সে হচ্ছে বিভিন্ন ধরনের আওয়াজ, লাইক কুকুরের আওয়াজ বা কবুতরের আওয়াজ, বিভিন্ন সময় হচ্ছে মনে হয় কেউ একজন নক করছে, কেউ একজন কোনো কিছু থ্রো করছে, এই টাইপের আওয়াজ শুনতে পায়। শুধু নাইম না, নাইমের বাবা মা এভরিওয়ান এটা শুনতে পায়। তো এক সময় হচ্ছে ভাবনার ফ্যামিলি দেশে আসে, এবং দেশে এসে ওই বাড়িতে কিছুদিনের জন্য থাকা স্টার্ট করে। তো এর মাঝেই ভাবনার মা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছোটখাটো ঘটনা, লাইক বাসাটা বেশ মোটামুটি, ওনারা একটা ফ্যামিলি থাকেন, এখানে কোনো সার্ভেন্ট নেই বা কেউ বাইরে থেকে কোনো পার্সন আসে না। বাট ভাবনার মা হচ্ছে এই টাইপের শুনতে পায় যে কেউ একজন হাঁটছে, সেভাবে হয়তো ভাবনা হাঁটছে বা এই টাইপের কিছু। বাট আবার সে চিন্তা করে এত রাত্রে কেন হচ্ছে ভাবনা হাঁটবে, তো এই টাইপের। বাট তারা কি অ্যাকচুয়ালি রাসেল ভাইয়া, তারা বাইরে থাকে আর তারা হচ্ছে একটু মডার্ন টাইপের মানুষ, তো এই টাইপের তারা আগে বিলিভ করতো না। আচ্ছা। হঠাৎ করে একদিন রাতের বেলায় ভাবনা হচ্ছে তাদের বেলকুনিতে যায়, বেলকুনিতে তাদের কাপড় চোপড় নেড়ে দেওয়া ছিল। তো ভাবনা হচ্ছে সেখানে বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করে তার চোখ যায় বেলকুনির কোণে, সেখানে সে দেখতে পায় যে একটা মেয়ে, ছোট বাচ্চা, বেশি না, বয়স হয়তো 5 থেকে 6 বছর হবে, সে হচ্ছে সেখানে বসে বসে কাঁদছে, এবং তার মাথাটা একেবারে নিচু করে দেওয়া, হাঁটু গেড়ে বসে আছে, এবং তার মাথা একেবারে নিচু। তো ভাবনা হঠাৎ করে ভাবে কি ব্যাপার, মা কি আবার কোনো নতুন সার্ভেন্ট আনলো নাকি? আর আনলেও তো আমার দেখার কথা, আর ও আনলেও কাঁদবে কেন বসে বসে? তো ভাবনা হচ্ছে একটু তার খারাপ লাগে, এবং সে কাছে যায়, কাছে যেয়ে তার কাঁধে হাত দিতেই সে হচ্ছে মাথাটা উঁচু করে, এবং ভাবনা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে। এরপর এর সেন্সলেস হওয়ার আগে ও চিৎকার করে ওঠে একবার। তো চিৎকার করে যখন ওঠে তখন তার মা বাবা আসে, তখন হচ্ছে যখন তার সেন্স ফেরে, সে তখন বলতে থাকে যে এরকম একজন হচ্ছে এরকম কাঁদছিল, তার কাঁধে যখনই আমি হাত দিই সে উপরের দিকে তাকায়, তার মুখটা ছিল খুবই বিভৎস, মুখটা হয়তো পুড়ে গেছে বা এই টাইপের সামথিং, এবং সে হয়তো কিছু একটা চাবাচ্ছিল বা এই টাইপের সামথিং, তার দাঁতে রক্ত লেগেছিল, এবং এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, আমি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ি। এরপরে ভাইয়া আরেকটা জিনিস, সে বেলকুনিতে যে বলেছিলাম যে কাপড় নেড়ে দেওয়া রয়েছে, কাপড়টা একেবারে অ্যাকুরেট একটা সার্কেল শেপে চলে আসে, লাইক একেবারেই গোল। তো এরপরে হচ্ছে ভাবনার মা বাবা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, যে অ্যাকচুয়ালি এই টাইপের ব্যাপার তো হওয়ার কথা না। তখন হচ্ছে আমার এই হাফেজ ফয়জুর রহমান হুজুরকে ওনারা হচ্ছে ডাকেন, এবং ডাকার পরে হুজুর যখন ঢোকেন ঘরে, ঢুকতেই ওনার পায়ে যখনই পা ঢুকলেন তখনই হচ্ছে ওনার পায়ে মনে হয় রক্ত লেগে আছে বা এই টাইপের সামথিং উনি দেখতে পান। এটা শুধু উনি না, ওনার ওই ভাবনার ফ্যামিলির যারা ছিল সবাই দেখতে পায়। এরপরে হচ্ছে হুজুর ঢুকে একটা কাজ করেন, উনি জমজম পানি দিয়ে চারপাশে একটা সার্কেল টাইপের করে ফেলেন। আচ্ছা। অনেক জমজম পানি নিয়ে সার্কেল টাইপের করে করতেই দেখেন যে সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল চলে আসে হঠাৎ করে, এবং সেই সার্কেলটাকে বরাবর করে ঘুরতে থাকে, এবং যখনই পিছনে যাচ্ছে সে বিড়াল থেকে শেয়াল, শেয়াল থেকে আবার বিড়াল বা এই টাইপের বিভিন্ন ধরনের জীবজন্তু হওয়া স্টার্ট করে, এবং এটা সবার চোখের সামনে রাসেল ভাইয়া। তারা সবাই দেখেন জিনিসগুলো একদম একেবারে সবাই
চোখের সামনেই তার মানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা দেখে সবাই বুঝতে পারে না আসলে এই বাড়িতে কিছু একটা আছে। তো তারপরে হচ্ছে হুজুর করেন কি, ওই মানে এই প্রাণীটার গায়ে হচ্ছে একটু জমজম পানি ছিটিয়ে দেন, এর সাথে সাথে ওইটা মানে চোখের সামনেই আবার গায়েব হয়ে যায়। আচ্ছা। তো এরপরে হুজুর সবাইকে বলেন যে আসলেই দেখেন আপনার বাড়িতে কিছু একটা আছে, তো বাড়িটাকে বন্ধ করতে হবে। আচ্ছা। এর জন্য করে কি তারা মানে হুজুর আরো কয়েকজন আলেমকে ডাকেন, আলেমকে ডাকার পরে সেখানে আরো কোরআন তেলাওয়াত এক্সেট্রা এক্সট্রা অনেক কিছু করেন, করে সেই বাড়িতে যে কটা পিলার রয়েছে সেই পিলারের এক একটা অনুযায়ী এক একটা হচ্ছে পেরেক নেন এবং তাবিজ টাইপের কিছু একটা নেন, নিয়ে হচ্ছে আপনার মানে সেগুলোতে সুরা টুরা ফু দিয়ে বাড়িটাকে বন্ধ করে দেন এবং পেরেকগুলো এক একটা পিলারে মেরে দেন। এরপর ভাইয়া দেখেন অনেক দোয়া দরুদ করে। এখন হচ্ছে আপনারা ইউএসএতেই আছেন, বাট তাদের বাড়িতে প্রত্যেক মাসেই যাওয়া হয় এবং যে হুজুর আগরবাতি জ্বালাতে বলেন, এই বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তবে ভাইয়া আমি আপনাকে আগেও প্রশ্নটা করেছিলাম, আপনি কি মনে করেন ভাইয়া এই কাজগুলো কি কোনো আত্মারা করছে নাকি সে বাড়িতে কোনো জিন আছে? আচ্ছা, এটা মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করাটা বেটার হবে, আমি এটাতে কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা আচ্ছা। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আচ্ছা, আমার নাম হচ্ছে ফাতিমা মাহমুদ। আমি মিরপুর 10 থেকে এসেছি। জি। আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথেই ঘটা। সেটা হচ্ছে 2016 সালে আমি আমার কলেজ থেকে, আমি বিএফ শাহিন কলেজে পড়তাম, তো সেখান থেকে আমাকে বিএনসিসিতে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা। সেটা হচ্ছে কুর্মিটোলা শাহিনে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়। তো সেটা 10 দিনের জন্য ছিল ক্যাম্পটা। তো আমরা ফার্স্টে সেটেল হতে একদিন লেগে গেল। মানে মেয়েদেরকে একটা কলেজ বিল্ডিং দেওয়া হয়েছিল, সেই কলেজ বিল্ডিংটা পুরাটাই মেয়েদেরকে দেওয়া হয়েছিল, সেখানে হচ্ছে মেয়েরা থাকবে, করবে। তো ওখানে মেয়েদেরকে দেওয়া হয়েছিল নিচতলা আর দোতলা, একতলা আর দোতলাটা দেওয়া হয়েছিল, 3তলা আর 4তলা খালি ছিল, ওখানে কেউ যেতে পারতো না। জাস্ট কলেজের যখন ক্লাস হতো তখন ওটা খোলা হতো। আচ্ছা। তো এর আগে আমি আমার অন্যান্য ফ্রেন্ডসদের কাছে শুনেছি যে ওই কলেজ বিল্ডিংটা অনেক ইনফেমাস ছিল এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য। তো আমার আরো একটু মজা লেগেছিল যে ওখানেই দিয়েছে আমাদেরকে। তো আমরা এরকম করে কয়েকদিন গেল। ফার্স্ট এর 4 দিন চলে গেল, তেমন কিছু হলো না। এরপরে 5th ডেতে আমাদেরকে লাঞ্চের জন্য ডাকা হলো। লাঞ্চ যখন ডাকা হলো, তো আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ওয়াশরুমে হচ্ছে আমাদেরকে নিজেদের প্লেটস আর গ্লাস এগুলি সব নিয়ে যাওয়া লাগতো। তো সেগুলি আমরা ওয়াশ করার জন্য ওয়াশরুমে গেলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ইলহাম। তো ওর প্লেটস ধোয়ার পর ও বের হয়ে আমাকে বললো যে তুই আয়। এরপর আমি আমার প্লেট ধুয়ে বের হয়ে, কলেজ বিল্ডিংটা ছিল স্কোয়ার, তো এক সাইডে দাঁড়ালে অপোজিট সাইডটা দেখা যেত, মানে নিচ পর্যন্ত দেখা যেত। তো আমি দেখলাম যে ইলহাম নিচে যে আমাকে গেটের সামনে দাঁড়িয়ে ডাকছে যে ফাতিমা তুই নিচে আয় তাড়াতাড়ি। সে খুব রাগ হয়ে আমাকে ডাকছে। তো আমি আবার চিন্তা করলাম যে আমার উপর রাগ হলো কেন, এই মাত্রই তো গেল এখান থেকে, আমি তো কিছু করিনি। তো পরে আমি আবার দেখলাম যে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল, রুমের সামনে আমার বাকি ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে। তো আমি যে তাদের কাছে গেলাম, যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে ইলহামও ওদের সাথে দাঁড়িয়েছিল। আচ্ছা। দাঁড়িয়েছিল। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ইলহাম, তুই না নিচে গেলি, তুই আবার এখানে উপরে আসলি কিভাবে? বলে যে আমি তো যাইনি নিচে, আমি তো তোর জন্য ওয়েট করছি। আচ্ছা। তারপর তো আমি একদম মানে ভয় পেয়ে গেলাম যে ওটা তাহলে কে ছিল ওখানে। তো এরপর আমি দেখলাম না আর, আমি নিচে গেলাম, নিচে যে খোঁজাখুঁজি করলাম যে ওটা কে ছিল, আমাকে কে ডাকলো, দেখেনি। ইলহামের পাশে আর একটা মেয়ে ছিল, যে যখন ইলহাম নিচে বসে আমাকে ডাকছিল, বা ইলহাম বা ওটা যে ছিল আমি জানি না, ওই মেয়েটাকে আমি চিনতাম। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখেছো না ইলহাম আমাকে ডেকেছে? তো সে আমাকে বলেছে না, সে দেখেনি। অথচ আমি স্পষ্ট শুনেছি এবং দেখেছি যে ইলহাম আমাকে ডেকেছে নিচ থেকে। তো এটা গেল একদিনের ঘটনা। তো আমাদের ক্যাম্পে রাতে আবার কালচারাল নাইট হতো, তো সেখানে এক একজন অনেক কিছু পারফর্ম করতো। তো আমাদের গ্রুপটার ডান্স পারফরমেন্স ছিল। তো আমরা একটা মানে রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে একটা ক্লাসরুমে মানে একটা রুম নিয়ে আমরা ডান্স প্র্যাকটিস করতাম একদম আস্তে, যাতে কেউ না শুনে, কারণ পরে অনেক ভোরে ওঠা লাগতো আমাদেরকে। তো আমরা প্র্যাকটিস করছি,
তো আমি আর আমার একটা ফ্রেন্ড বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। আমাদের পার্টটা আচ্ছা। প্র্যাকটিস করা শেষ, একটা ব্রেক নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো মাঝে মধ্যে শুনেছি অন্য ফ্রেন্ডসদের কাছে যে এভাবে একটা মেয়েকে নাকি দেখে, দারোয়ানরা দেখে রাতে হাঁটাহাঁটি করতে। তো আমি চিন্তাও করিনি যে আমি দেখব। আমি দেখেছি যে 4 তলায়, যেখানে মানে গেটের পুরো বন্ধ, মেয়েদের কাউকে মানে কেউ ওখানে যেতে পারবে না, যাওয়া নিষেধ। ওখানে দেখছি যে একটা মেয়ে ইয়েলো প্রিন্টের একটা সালোয়ার কামিজ পরা করিডোরের এক মাথা থেকে আরেক মাথা শুধু হেঁটে বেড়াচ্ছে। মানে সে ফোনেও কথা বলছে না, ফোনে কথা বললে হয়তো বা মনে হতো যে না আমাদের গ্রুপেরই কেউ উপরে গিয়ে কথা বলছে। সে ফোনে কথা বলছে না, শুধু এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে বেড়াচ্ছে, মানে জোরে জোরে হাঁটছে। আচ্ছা। তো ফার্স্টে স্বাভাবিক এটাই মনে হতে পারে যে পরিচিত কেউ হয়তো বা ক্যাম্পেরই কেউ। তো আমরা হাত থেকে ইশারা করলাম, কারণ জোরে ডাকলে যে স্যাররা তারা চেনে উঠে যাবে। তো আমরা হাত থেকে ইশারা করে ডাকলাম, সে তাকালো না। মানে অনেকভাবে ডাকার ট্রাই করলাম, তাকালো না। পরে অনেকক্ষণ আমরা প্র্যাকটিস করেছি, 1:30 থেকে প্রায় 3টা পর্যন্ত, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছি। সে ততক্ষণ ধরে ওই মেয়েটা হাঁটছিল, মানে আমি পরে এবং কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের কোনো কোনো কারণ স্পেসিফিক কোনো ছাড়া, হ্যাঁ। রিজন ছিল না। তো হাঁটছিল, মানে আমি হাঁটছিল দেখে আমি ভিতরে চলে এসেছি, ভেবেছি যে হয়তো বা কোনো কথা টথা বলছে, পরে আবার চলে আসবে নিচে। পরে আবার যখন প্র্যাকটিস শেষ করে বের হয়ে আবার তাকালাম, যখন দেখলাম যে তখনও হাঁটছে, যারা ছিলাম ওখানে সবাই দেখেছে যে তখনও হাঁটছে। তখন জিনিসটা আসলে সহজভাবে না, প্রশ্নই আসে না। হ্যাঁ, পরে আমরা 2জন ফ্রেন্ড যে নিচে গেলাম। নিচে যাওয়ার পর আমাদের যে স্যাররা ছিলেন, তো তাদেরকে আমরা বললাম যে, একজনকে বললাম যে স্যার এভাবে 4 তলা একটা মেয়ে এভাবে হাঁটছে, 1.5 ঘন্টা ধরে আমরা দেখলাম যে সে হাঁটছে। তো সে বল কি চলো ঠিক আছে দেখি। সে টর্চ নিয়ে গেল উপরে। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো উপরে যে দেখি যে সিঁড়ি থেকে ওঠার পর যে গেটটা থাকে, যে গেটটা ক্রস করে সবাই ঢুকে, সেই গেটটা বন্ধ, আর ভিতরে যাওয়ার কোনো ওয়েই নেই। সে গেটটাতে তালা দেওয়া, আর বাইরে থেকে কোনো দরজাও নেই। সো ভিতরে কেউই ছিল না। অথচ আমি আমার যে 4জন ফ্রেন্ড ছিলাম, সে সবাই দেখেছি ওই মেয়েটাকে। আমরা ডেকেছি মেয়েটাকে, কিন্তু মেয়েটা সাড়া দেয়নি। ওকে। এটা হলো আরেক রাতের ঘটনা। এরপরে আমি আর তেমন কিছু হয়নি, কিন্তু প্রায় সময় আমি একটা লোককে দেখতাম। সে মেয়েদেরকে একটা রুম দিয়েছিল নামাজ পড়ার জন্য। তো ওখানে প্রায় নামাজ পড়তো সবাই যে। তো আমি ওটা ক্রস করে ওয়াশরুমে যেতে হতো। তো আমি যতবার ওয়াশরুমে যেতাম, প্রায় সময় দেখতাম ওখানে একটা লোক নামাজ পড়ছে। লোকটা হচ্ছে একটু বয়স্ক, সে ব্রাউন কালারের একটা পাঞ্জাবি পরা, তার দাড়ি হচ্ছে সাদা, সাদা টুপি পরে নামাজ পড়ছে এক্স্যাক্ট স্পটে। যতবার দেখেছি সে এক্স্যাক্ট স্পটটাতে বসে নামাজ পড়ছে। তো নর্মাল লেগেছে আমার কাছে দিনের বেলা যে সে নামাজ পড়তেই পারে। এরকম করে আমি 10 দিনের প্রায় 8 দিনই তাকে দেখেছি দিনের বেলা। কিন্তু এর 2 দিন আমি দেখেছি ওনাকে, যে সে রাত 3:30টার দিকে নামাজ পড়ছে ওখানে। ওই লোকটা রাত 3:30টার দিকে, রুম অন্ধকার, কিন্তু যে লাইটটা আসছে সেই লাইট থেকে বোঝা যাচ্ছে যে ওই লোকটাই। আমি টাইম দেখলাম যে 3:30 বাজে। আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছি ওয়াশরুমে, সে আগে চলে গেছে, আমি আস্তে আস্তে আসছি, তখন দেখেছি। তো আমি ভয় পেয়ে আমার ফ্রেন্ডকে দৌড় দিয়ে নিয়ে আসলাম যে দেখ ওখানে কে নামাজ পড়ছে। তো সে এসে দেখে রুম তালা দেওয়া বন্ধ ছিল, ভিতর থেকে না বাইরে থেকে বন্ধ ছিল। আমরা যে দেখি যে ওখানে কেউ নেই। ওকে। এরকম করে 2 দিন দেখেছি আমি ওই লোকটাকে রাতে, একদম গভীর রাতে নামাজ পড়তে। কিন্তু যখন ডেকেছি অন্যদেরকে, তারা কেউ দেখেনি। এই ছিল আমার থ্যাংক ইউ সো মাচ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি আমার কোচিং এর একজন কলিগ ছিলেন। বলছেন, রাশেদ ভাই, না না না, আমি এই কাজ করব না। আমি যার তার কাজ করি না। আমি সেই জায়গাতেই যাই যেই জায়গায় আমাকে প্রয়োজন। তোর পরিবার বা তোর বোনের সুস্থতার উসিলা হবার নির্দেশ যদি আমি পাই, তবেই আমি যাব কাজ করতে। আমার কাছে কেউ আসে না, আমি নিজে সেখানে যাই যেখানে উসিলা হিসেবে আমাকে প্রয়োজন হয়। বলছিলেন হুজুরের মুখ থেকে এসব কথা শুনে আমি আর আমার বন্ধু মাহিন হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিলাম। মাহিন আমার কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু, সব ঠিক হয়ে যাবে।
অন্য কোনো হুজুরের কাছে যাই চল। আমার তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না, যে যাই সাজেস্ট করছিল তাই করছিলাম, কোনো সুযোগ ছাড়তে চাচ্ছিলাম না। কে জানে, পেয়েও তো যেতে পারি কোনো সমাধান। মাহিরের সাথে মসজিদের পর মসজিদ ঘুরছি, হুজুরদের সমস্যা বলছি, কিন্তু সমস্যা শুনে সবাই ইয়া আল্লাহ বলে মাফ চাইতেন আমাদের কাছে, আর বলতেন সমস্যার কারণই আপনারা জানেন না, মাফ করবেন, এই কাজে আমি নেই। আমি আশার কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, কোনো ধরনের সমাধান মাথায় আসছে না, কি করব তাও জানি না আমি। মাহিনকে নিয়ে রিকশা ডেকে বাসায় চলে আসি আমি। মাহিন আমাদের প্রতিবেশী ও আমার স্কুলের বন্ধু, আমাদের বাসায় যাতায়াত ছিল ওর প্রচুর পরিমাণে, তাই আমাদের সমস্যা ওর সবই জানা ছিল, আর তাই সে আমার সাথে থাকতো কোনো একটা সমাধান খুঁজে বের করবার জন্য। আমি আর মাহিন আমাদের বাসার গেটের সামনে আসতেই দেখি এক হুজুর আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে পেছন থেকে দেখছিলাম, তাই চিনতে পারছিলাম না যে আসলে কে। আমার মন তখন মোটেও ভালো ছিল না, আমার পরিবারের সাথে যা যা হচ্ছে সেগুলোর জন্য মনে অনেক রাগও ছিল, তাই ভাবছিলাম যে কোনো শয়তান হুজুর হয়তো এসে দেখছে আমার পরিবারের অবস্থা আর মনে মনে হাসছে। আমি দৌড়ে গিয়ে পেছন থেকে হুজুরের ঘাড়ে হাত দিয়ে ধরতেই উনি আমার দিকে ফিরে তাকান। ওনাকে দেখে আমি ভূত দেখার মতো অবাক হয়ে যাই। আরে, এ তো সেই হুজুর যে বলেছিল যে সবার সাথে কাজ করে না, আমাদের হেল্প সে করবে না বলেছিল, তাহলে এখানে কি করছে? বাসার ঠিকানাই বা কিভাবে জানলো? আমি হুজুরের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি এখানে কি চাই? সাহায্য করবেন না বলেই তো দিয়েছেন, ঠিকানা কোথায় পেলেন? উনি আমাকে বললেন, আমি কিভাবে ঠিকানা পেয়েছি সেটা জেনে তুই কি করবি? বলতো, এই বাসায় যে মেয়ে থাকে সেই কি তোর বোন? সমস্যাটা কি তারই? আমি হ্যাঁ বোধক উত্তর দিয়ে মাথা নাড়লাম। উনি তৎক্ষণাৎ আমাকে বললেন, তোর নাম তো রাশেদ, তাই না? আচ্ছা শোন, আমি আগামী 5 দিন পর তোদের বাসায় আসব। এখনো সময় হয়নি তোর বোনের চিকিৎসা করার। সময় হোক, আমি আসব, আল্লাহ ভরসা বাবা। এই বলে উনি মাহিনের দিকে তাকান আর এরপর চলে যান সেখান থেকে। আমি ওনাকে পেছন থেকে ডাকতে থাকি, আরে হুজুর, হুজুর কোথায় যান? 5 দিন পর কেন আসবেন? আরে ভণ্ড নাকি, টাকা খাবার ধান্দা? আমার কথা শেষ হতে হতে হুজুর আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলেন। আমি হতভম্ব হয়ে যাই ঘটনার আকস্মিকতায়, আর মাহিনের দিকে তাকিয়ে দেখি তাকেও আমার মতো চিন্তিত দেখাচ্ছে। এরপর আমি আর মাহিন যে যার বাসায় চলে যাই। রাতের বেলা বাসায় ঢুকতেই আম্মু আব্বুর রুমে গিয়ে ওনাদের বলি যে এখনো কোনো সমাধান পাইনি। সেই হুজুরের কথা আম্মু আব্বুকে বলিনি, কারণ আমার মনে হয়েছে লোকটা পাগল, হয়তো আমাদের পিছু নিয়েছিল, তাই ঠিকানা জেনে গেছে, আর এখন হয়তো টাকা খাবার ধান্দা করছে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে। আম্মু আব্বুর সাথে কথা বলে আমি আমার ভাগ্নে অর্থাৎ আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আমার রুমে চলে এলাম। আমার ভাগ্নের বয়স প্রায় 2.5 বছর, কিন্তু সে প্রায়ই তার মায়ের আদর থেকে বঞ্চিত। ভাগ্নেকে কোলে নিয়ে আমি আমার রুমে পায়চারি করছিলাম আর ভাবছিলাম যে কি হবে আমাদের আর আমার বোনের পরিবারের, আর আমার ভাগ্নটারই বা কি হবে। ভাবতে ভাবতে দেখি আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে আমার কোলে। ভাগ্নেকে আমি রুমে দিয়ে এসে আমার বোনের রুমের দরজার সামনে দাঁড়াই। দরজাটা লক করা, কিন্তু কেন? বোনের রুমের দরজার ভেতর থেকে খুব ভারী গলার আবছা আওয়াজ পাচ্ছিলাম, তোর ক্ষমতা আছে আমাকে ধরে রাখার? সময় চলে আসছে, আর কিছুদিন বাকি। এরপর আবার শুনতে পেলাম হালকা গলার আওয়াজ, ইনশাআল্লাহ তোর সব ধোঁকা থেকে মুক্তি দেবেন আল্লাহ। এরপরেই আপুর রুমের থেকে চিৎকারের আওয়াজ শুনি আমি। মনে হচ্ছে কেউ যেন কাউকে এতই মারছে বা টর্চার করছে যে ব্যথায় সে এভাবে কাতরাচ্ছে আর চিৎকার করছে। আমি আপুর রুমের দরজা খুলে আপুর রুমের লাইট জ্বালাতে গিয়ে দেখি আপু বিছানায় ঘুমাচ্ছেন। যদিও এই সমস্যা নতুন নয়, তারপরও আবারও অবাক হয়ে আমি ভাবতে থাকি, শব্দগুলো তাহলে কে করলো এতক্ষণ? আপু তো ঘুমাচ্ছে। ভাবতে ভাবতে আমি আপুর পাশে গিয়ে বসি।
ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ওনার পাশেই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। তখনই হঠাৎ আমার দম আটকে গেল, আর কেউ আমার বাম কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, 5 দিন, 5 দিন, ওকে আসতে বারণ কর, না হলে তোর বোনের মতো অবস্থা করব। এরপরেই আমার ডান কানে শুনতে পেলাম, ভয় পেও না। এরপর আমার দম ফিরে আসছিল, আর যে আমার ডান কানে কথা বলছিল মনে হচ্ছিল তার শ্বাসকেও রোধ করে রেখেছে। সে খুব স্ট্রাগল করতে করতে বলছিল, আল্লাহ, আল্লাহর ওপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। এরপর আমি আমার গলায় একটি হাতের তীব্র চাপ অনুভব করতে পারি, আর চোখ খুলে দেখি আপু ঘুমিয়ে, কিন্তু ওনার হাত আমার গলায়। উনি ঘুমন্ত অবস্থাতেই আমার গলা টিপে ধরেছেন। ঠোঁট দিয়ে আওয়াজ বের হচ্ছিল, মরণ আসলে মানুষ কি করে দেখবি, এইভাবে চিৎকার দেয় যখন তার শরীরের রূহ শরীর ছেড়ে দেয়। এই বলে আপু রুমে থাকা অবস্থায় এমন চিৎকার দিলেন যে আমার কানের পর্দা ফেটে যাচ্ছিল। এরপর আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দেখি আমার আপু এখনো ঘুমে, আর চারপাশে সব কিছু স্বাভাবিক। আমি আপুর মাথায় হাত বুলিয়ে দেই, আর রুম থেকে বেরিয়ে আসছিলাম এমন সময় আপু পেছন থেকে বলল, কি কেমন দেখলি, মজা না? বল, মজা না? আমি এই কথা শুনে পেছন ফিরে তাকাতেই দেখলাম আপু বিছানায় বসে, আর উনি যখন কথা বলছিলেন ওনার মুখ থেকে কিছু ধোঁয়ার মতো বের হচ্ছিল, যার গন্ধ এত বেশি বাজে ছিল যে আমি জায়গায় দাঁড়িয়ে বমি করে ফেলি, মেঝেতে বসে পড়ি। এরপর আপু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন, আর আমার সামনে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে তোর রূহ তোর ভেতর থেকে টেনে বের করে ফেলবো। যদি আর ওই পথে যাস, দেখবি কিভাবে করব, দেখবি, দেখ তবে। এই বলে আপু আমার গলার দিকে হাত বাড়াচ্ছিলেন, আর তখনই আপু মাঝ পথে পড়ে যান, আর আমাকে সেই হালকা গলার আওয়াজে খুব কষ্ট করে বলে, চলে যাও, এখান থেকে চলে যাও, ও আমাকে বন্দি করছে, তোমাকেও করবে, আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি চলে যাও। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঝে থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে যাব বলে ঠিক করি, কিন্তু নিজের বোনকে এমন অবস্থায় দেখে আমি রাগে, দুঃখে আর কষ্টে আপুর সামনে গিয়ে ওনাকে দাঁড় করাই, আর ওনার 2 কাঁধে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি, কি চাস তুই শয়তান? আল্লাহকে ভয় কর, ওনার ক্রোধকে ভয় কর, জাহান্নামী, তুই কি চাস? এই কথা শুনে আপু একেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওনাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে যেতে নিলে আপু আমার হাত ধরে আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, আগে শরীর চাই, পরে রূহ, আগে তোর বোনেরটা, পরে তোরটা, এরপর তোর মা বাবার। আমাকে জাগিয়ে অনেক ভুল করেছে ও, আমাকে কেন ডাকলো? আমি এবার সব শেষ। আপু কথাটা শেষও করতে পারেনি, তার আগেই উনি আমাকে ছেড়ে দেন, আর আমার থেকে দূরে সরে গিয়ে হালকা আওয়াজে বলেন, চলে যেতে বললাম না তোকে, চলে যা, ও তোকে বন্দি করার আগে চলে যা। এরপর আমার আর কিছুই মনে নেই। এরপর আমার ঘুম ভাঙল পরদিন সন্ধ্যায়। ঘুম থেকে উঠে দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি, আর আমার আম্মু আমার পাশে বসা। আমি আম্মুকে গতকাল রাতের কথা বললে আম্মু কান্না করতে শুরু করে দেন, আর বলতে থাকেন, রাশেদ, তুই গতকাল রাতে তোর ঘরেই ছিলি, তুই এতক্ষণ আমাকে যা বললি, সকালে তোর বোন আমাকে সেইগুলোই বলল, কিন্তু তার ভাষ্য মতে রাতের বেলা সে তোর ঘরে এসেছিল, তুই ওর ঘরে যাসনি, আর তুই নাকি ওর সাথে ওই সব কথা বলেছিস যা তুই শুধুমাত্র আমাকে তোর বোনের নামে বললি, আর তুই 2 রকম আওয়াজে নাকি কথা বলছিলি। সকালে উঠে আমি দুজনের রুমের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। বল বাবা,
আমি কাকে বিশ্বাস করব? আম্মুর এই কথা শুনে আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম যে আপুর সমস্যাটা মনে হয় আমার মাঝেও আসছে আস্তে আস্তে, জলদি কিছু একটা করতে হবে আমাদের। এরপর আমি দেখি যে মাহিন আমার রুমে ঢুকলো। মাহিন আমাকে বলল, চল, একজন নতুন হুজুরের সন্ধান পেয়েছি, সেখানে যাই। মাহিনের কথা শুনে আমি আর কোনো কিছু না ভেবে শার্ট পরে মাহিনের সাথে চলে যেতে লাগলাম। সারাদিন না খেয়ে থাকার ফলে বাইরে বেরিয়ে দোকানে বসে 2-3টা পুরি খেয়ে আবার সেই হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে গিয়ে আমার খুব অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ ওনার গায়ে টুপি পাঞ্জাবি থাকলেও ওনার চেহারাটা কেমন যেন রুক্ষ আর অমানসিকতায় ভরা ছিল। উনি আমাকে দেখে বললেন, মাহিন আমাকে সব বলেছে, তোর বোনের সমস্যা শেষ হবে। আসলে ওকে কালো জাদু করা হয়েছে, সেটা কাটাতে হলে আমাকেও এইভাবে কিছু কাজ করতে হবে। তাই আমার কিছু জিনিস লাগবে, একটা মোমবাতি, তোর বোনের ছবি, তার ব্যবহার করা কাপড় আর তার সম্পূর্ণ নাম সহ তোমাদের বাসার সামনের এক মুঠো মাটি। আমি ওনাকে বললাম আমি সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার বোনের ভালো হওয়া চাই। এরপর উনি উদ্ভট একটা হাসি দিয়ে বললেন, কাজ হয়ে যাবে। আমি ওনাকে আগামীকাল সবকিছু দেব বলে আমার বাসার দিকে রওনা দেই। এরপর রিকশায় উঠে এমন সময় কোথা থেকে যেন গতকালের সেই পাগল হুজুর আমার সামনে আসেন। তারপর আমাকে একটা সজোরে চড় দিয়ে বলতে লাগলেন, সর্বনাশ করতে কি উঠে পড়ে লেগেছিলি তুই? তোকে বললাম না 5 দিন পর আসবো, তুই কেন এখানে এলি? আমি চড় খেয়ে কিছুটা স্তব্ধ হয়ে যাই আর ওনার প্রশ্ন শুনে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করি যে, আপনি এখানে আমাকে মারলেন যে? আপনি আমার পিছু করছেন টাকা খাবার জন্য? ওসব হবে না। এরপর উনি আমাকে খুব ঠান্ডা গলায় বললেন, টাকা? তুই ভেবেছিস আমি টাকার জন্য এসব করছি? তুই জানিস আমি কে? আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। মা বাবাকে শয়তানের কাছে হারিয়ে এই দীক্ষা গ্রহণ করে মানুষকে সাহায্য করাই আমার কাজ এখন। টাকা? তুই আমাকে টাকা দিবি? তোর বোনের জীবনের মূল্যে কত টাকা দিবি আমাকে? টাকার কথা বলিস মূর্খ, কত টাকা দিবি তুই? ওনার কথা শুনে আমি কিছুটা ঠান্ডা হই। এর মাঝে মাহিন সেই হুজুরকে গালাগাল করতে থাকে, কারণ হুজুর আমাকে মেরেছিল। এরপর আমি মাহিনকে শান্ত হতে বললাম আর হুজুর আমাদের বললেন, চল, তোদের নিয়ে সামনে এগুতে এগুতে তোর বোনের ঘটনা শুনবো, আয়। অনেককেই তো বলেছিস, আমাকে একবার বলে দেখ। এই বলে উনি আমাদের নিয়ে হাঁটতে শুরু করেন। আমিও ওনাকে বলতে চাচ্ছিলাম, আসলে হয়তো হালকা হতে চাচ্ছিলাম বা কোনো সমস্যার সমাধানের আশায়। সে যাই হোক, একটু সামনে যেতেই আমাদের সামনে একটি ভ্যান এলো। ভ্যানওয়ালাকে হুজুর সালাম দিয়ে বললেন, ভাইজান সামনে যাবেন? ভ্যানওয়ালা সালামের উত্তর দিয়ে আমাদের উঠে বসার ইশারা করলো। ভ্যানে উঠে হুজুর আমাকে বললেন, এবার বল, কি হয়েছে তোর বোনের? আমিও হুজুরকে বলতে লাগলাম, আমার বোনের নাম রিমা, আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ইন্টারমিডিয়েটে তখন ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। আমার বোন খুব লক্ষ্মী আর ঘরোয়া টাইপের একজন মেয়ে, দেখতেও বেশ সুন্দর, কিন্তু কিছুতেই কোনো সম্বন্ধ বিয়ে অবধি গড়াচ্ছিল না। এভাবে 10 থেকে 12টা পাত্র দেখা শেষে আমার মা সিদ্ধান্ত নেন যে মসজিদের ইমামের কাছে আপুকে নিয়ে যাবেন দোয়া নিতে। ইমাম সাহেবের কাছে গেলে উনি আমাদের জানান যে আপুর ওপর বিয়ে বাধা জাদু করা থাকতে পারে বলে উনি সন্দেহ করছেন। উনি আমাদের কোরআন খতম দিতে বলেন এবং মাদ্রাসায় একবেলা খাওয়ানোর কথা বলেন আর 3টা মুরগি সদগা দিতে বলেন। হুজুরের কথা মতো কাজ করার প্রায় 20 দিনের মাথায় নতুন পাত্র এলো, দেখা হলো। এবার কোনো সমস্যা ছাড়াই বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। এরপর আপুর বিয়ে হলো। বিয়ের পর আপুর দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু আমার দুলাভাইয়ের মতে আপু মাঝে মাঝেই আজব সব আচরণ করতেন। কখনো মাঝরাতে দুলাভাই ঘুম থেকে উঠে দেখতেন আপু ওনার দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছেন আর অন্ধকারে আপুর চোখ বিড়ালের মতো জলজল করছে। আর সে আমার দুলাভাইকে মাঝে মাঝে দিন গোনার মতো বলতো। আপুর কথাগুলো ছিল কিছুটা এমন, আর মাত্র 85 দিন, আমাকে আহ্বান করা হচ্ছে
আমি আসছি, মাত্র 85 দিন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যেত অথবা পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। আমার দুলাভাই ব্যাপারটাকে বেশি একটা আমলে নিতেন না, মডার্ন যুগের ছেলে, তাই পাত্তা দিতেন না এসবে। ভাবতেন যে আপু হয়তো ঘুমের ঘুরে স্বপ্ন দেখছে আর এসব কথা বলছে। মাঝে মাঝে নাকি আপু ঘুম থেকে উঠে ফ্যাল ফ্যাল চোখে কাঁদো কাঁদো হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আমি আর বেশি দিন পারবো না, আপনারা দোয়া করেন যেন আল্লাহ রহম করেন। এই বলে নাকি সেও পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। ভাইয়া এই কথাগুলো একইভাবে পাত্তা দিতেন না। কিন্তু যত দিন যেতে লাগলো সমস্যা তত বাড়তে লাগলো। একদিন রাতের বেলা আমার দুলাভাইয়ের ফ্যামিলির সবার ঘুম ভাঙলো দুলাভাইয়ের বড় ভাইয়ের ছেলের চিৎকারে। তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজার পর তাকে বাসায় না পেয়ে এলাকার আশেপাশে খুঁজে আপুর শ্বশুর বাড়ি ফিরলেন। তখন দেখলেন যে ওনার নাতি ডাইনিং এর মাঝে অচেতন হয়ে পড়ে আছে, আর তার মাথার মাঝে বড় করে কালো তিলক আঁকা। এরপর তাকে উঠানো হলো আর তাকে বিছানায় নিয়ে তার জ্ঞান ফেরানো হলো। সবাই তখন ওর কাছে দাঁড়িয়ে ছিল। সে ঘুম থেকে উঠেই আমার আপুকে দেখে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। ওকে শান্ত করে সবাই যখন জিজ্ঞেস করলো যে কেন সে কাঁদছে আর কোথায় বা সে গিয়েছিল, উত্তরে সে গুছিয়ে কিছু বলতে পারেনি, কারণ তার বয়স তখন 10-এর বেশি নয়। খুব ঘুম পেয়েছিল। অগোছালো তার কথাগুলো যদি সাজানো হয় তবে তার মানে দাঁড়ায় যে রাতের বেলা বাথরুমে যাবার দরকার হলে সে বাথরুমে যাবে বলে উঠতে চাচ্ছিল। আর তখনই আমার আপু তার সামনে কোথা থেকে যেন চলে আসে। সে আপুর সাথে বাথরুমে যায়, কিন্তু আপু তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার হাত বেঁধে ফেলে আর একটি মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ পর সেটি আঙুল দিয়ে নিভিয়ে তার আঙুলে লাগা মোমবাতির কালি নাকি তার মাথায় লাগিয়েছিল। আর তাকে নাকি বলেছিল, কোরবানি বৃথা যাবে না, এই বয়সে কোরবানি হবি, তোর ভাগ্য খুব ভালো, আয় যাস না, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে, চলে আয়, আয় দিয়ে যা বলছি, কতদিন ভাবে পারবি, আয় বলছি। আপুর মুখে সব শুনে নাকি সে চিৎকার দিয়ে বাথরুমেই পড়ে যায়, কিন্তু সেখান থেকে ডাইনিয়ে কিভাবে গেল তা সে জানে না। এরপর সবাই আমার আপুর দিকে প্রশ্নবোধক চিহ্ন মুখে তাকালে দুলাভাই আমার আপুকে ডিফেন্ড করার জন্য বললেন, আরে বাচ্চা যখন চিৎকার করলো তখন আমি আর রিমা দুজন মিলে একসাথে ঘুম থেকে উঠে ওকে খোঁজা শুরু করলাম না, তোমরাও তো দেখেছো, বাচ্চা হয়তো কোনো স্বপ্ন দেখেছে। দুলাভাইয়ের এই কথা শুনে কেউ কোনো প্রত্যুত্তর দিতে পারেনি। এরপর এক শুক্রবারে আমার দুলাভাই বাসায় ছিলেন। উনি মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন রুমে, আর বিছানায় আমার আপু ঘুমাচ্ছিলেন। ভাইয়া নামাজ পড়া শুরু করতেই নাকি আপুর ঘুম ভেঙে যায় এবং সে ভাইয়াকে ধাক্কা দিয়ে জায়নামাজ থেকে ফেলে দেয়। এরপর ভাইয়া নিজেকে সামলে নেন আর মেঝে থেকে উঠে আপুকে সজোরে চড় মারতে গিয়ে দেখেন আপু সেখানে নেই, বরং আপু বিছানাতেই ঘুমাচ্ছেন। এই দেখে ভাইয়ার মনে কিছুটা সন্দেহ হয় আর উনি আবার নামাজ পড়তে বসেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনোভাবেই উনি সূরা ফাতিহা মনে করতে পারছিলেন না। কোনো সূরাই যেন ওনার মাথায় আসছিল না, কিন্তু কিছুক্ষণের মাঝেই উনি নিজেকে হালকা আর স্বাভাবিক ফিল করেন আর সূরাও মনে পড়ে যায়। ভাইয়া কোনো রকমে ফরজ নামাজ শেষ করে রুম থেকে বেরিয়ে চলে যান এবং আপুর শ্বশুর বাড়িকে বিষয়টা জানান। ওনারা ওনাদের এলাকার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর জানান যে নতুন বিয়ে শাদী হলে মাঝে মাঝে খারাপ নজর পড়ে মানুষের ওপর। উনি এরপর দুলাভাইদের বাসায় গিয়ে বাসা বন্ধ করে দিয়ে এসে আপুকে পানি পড়া তেল পড়া দিয়ে চলে যান। পরের দিন রাতে হুজুর আবার দুলাভাইয়ের বাসায় আসেন আর আম্মুকে বলেন, আপনার ছেলের বউয়ের ওপর একটা কালো ছায়া আছে, কিন্তু কি সেটা কেন আপনার ছেলের বউয়ের ওপর বুঝতে পারছি না। আসলে আমি কবিরাজ নই তো, তাই এসব বিষয়ে খুব বেশি জ্ঞান নেই আমার, তবে আমি কিছু কাজ করে দিচ্ছি, দেখেন যদি সমাধান হয় তবে আল্লাহর মেহেরবানি। এই বলে উনি আপুর ব্যবহারের সমস্ত কাপড় নিয়ে আসতে বলেন এবং প্রত্যেকটা কাপড়ের কোণার অংশ একটু একটু করে পুড়িয়ে দেন এবং এক বালতি পানি পড়ে সেখানে কাপড়গুলো ধুইয়ে দিতে বলেন। এরপর যাবার সময় হুজুর বাড়ি বন্ধ করে দিয়ে যান। সমস্যার সমাধান হয়ে যায়। আপুর আর কোনো সমস্যা হচ্ছিল না, ভালোভাবেই দিন কাটছিল আপুর। অনেক দিন কেটে যায় মাঝখানে। আমরা এর মাঝে খবর পাই যে আমি মামা হতে যাচ্ছি, অর্থাৎ আমার আপু প্রেগন্যান্ট। এই খুশির খবর শুনে একদিন আমি ভাবলাম আপুর
শ্বশুর বাড়ি ঘুরতে যাব। এই ভেবে আমি ব্যাগ গোছানো শুরু করে দিলাম। সেই সময় মাহিন আমাদের বাসায় আসে, আর আমি ঘুরতে যাব শুনে সেও আমার সাথে যেতে চায়। আসলে মাহিন আমার বন্ধু কম, ভাই বেশি ছিল, তাই আমি রাজি হয়ে যাই আর মাহিনকে নিয়ে আপুর ওখানে বেড়াতে যাই। আমি আর মাহিন কয়েকদিন আপুর বাসাতেই থেকে যাই। সবকিছু একেবারে ঠিকঠাক ছিল। 6 থেকে 7 দিন আপুর বাসায় থেকে আমি আর মাহিন ফিরে আসি। আসার সময় আপু আমার আর মাহিনের জন্য নতুন জামা কাপড় গিফট করেন, আর মাহিনের বোনের জন্য এক সেট কানের দুল গিফট করেন। আমি ফিরে আসার কিছুদিন পর থেকে আপু অসুস্থ হতে লাগলেন। উনি নাকি প্রায় পেটে ব্যথা অনুভব করেন, কিন্তু মুখ দিয়ে 2-3 বার বের করার সাথে সাথে নাকি ব্যথাটা গায়েব হয়ে যেত। যদিও প্রেগনেন্সিতে বিষয়টা খুব আনইউজুয়াল না। আপু বলতেন এই ব্যথা অন্যরকম ব্যথা। উনি ব্যথায় কাতরাতেন আর বলতেন কেউ আমার শরীরে সুই ফুটাচ্ছে। এতটুকু বলার পরেই ওনার ব্যথা হঠাৎই নাই হয়ে যেত। আস্তে আস্তে আপুর ডেলিভারির ডেট চলে আসে আর আপু আমাদের বাসায় চলে আসেন। আসলে আমার আপু আমার আম্মুর কাছে থাকতে চেয়েছিলেন ওনার ডেলিভারির সময়। আপু বাসায় আসার পরের দিন সন্ধ্যায় আমি আর আপু মিলে আপুর রুমে বসে গল্প করছিলাম। তখন মাহিন আমাদের বাসায় আসে এবং সে আমার সাথে যোগ দেয়। এরপর আমার আর মাহিনের সামনেই আপু আমার গলা টিপে ধরেন। হঠাৎ বলতে থাকেন, অনেক দিন অপেক্ষা করতে হলো, তোর কোনো দোষ নেই। আসলে খুব রেগে আছি তো, তাই তোকে মেরে সেই রাগ আমি ঠান্ডা করব। এই এই তুই আবার এসেছিস, চলে যা বলছি, চলে যা। এই বলে আপু আমার গলা টিপে ধরে। আমার চারপাশ যেন অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপর আমি আমার কাঁধে মাহিনের ধাক্কা অনুভব করতেই আমার চোখের আলো ফিরে আসে আর আমি নিঃশ্বাস ফিরে পাই। আমি মাহিন আর আপুর দিকে তাকিয়ে দেখি সবকিছুই স্বাভাবিক, কিন্তু আমি আমার গলায় তখনও ব্যথা অনুভব করছিলাম। মাহিন আমাকে বলে, কিরে রাশেদ, কথার মাঝে কি ভাবছিলি? আজ যাই রে, পড়া আছে, দেরি হলে আম্মু অনেক বকবে। এরপর আমাকে আর আপুকে বিদায় দিয়ে মাহিন বাসায় চলে যায়। আমি এরপর বাথরুমে গিয়ে আয়নায় দেখি আমার গলায় আঙুলের ছাপ স্পষ্ট। আমি কিছুতেই মিলাতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে গেল আমার সাথে। সেদিন রাতে আমি আমার রুমে রাতের বেলা একাধিক ব্যক্তির হাঁটা চলার আওয়াজ শুনতে থাকি। ঘুমের মাঝে কেউ আমার কানের কাছে এসে ভারী গলায় বলতে থাকে, কতদিন ওকে সাহায্য করবি, কতদিন ওর সাহায্য নিয়ে বাঁচবি, আর বেশি দিন নাই, শেষ হবে, সব শেষ হবে। পরক্ষণেই আমার হালকা একটা আওয়াজ শুনতে পাই, ভয় পেও না, আমি আছি। কতদিন পারবো জানি না, কিন্তু আমি আছি, আল্লাহ ভরসা। ভোর হচ্ছে, ওঠো, নামাজ পড়ো, দোয়া করো। হালকা সেই কণ্ঠটা আমি শুনতে পাই। সেই কণ্ঠে যেন খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে থাকে। এদিকে আম্মুকেও কিছু বলতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, কারণ আম্মু অলরেডি আপুকে নিয়ে ব্যস্ত। আর যতই ডেলিভারির ডেট আসছিল, আম্মু যেন ততই খুশি আর নার্ভাস, দুটোই হচ্ছিলেন একসাথে। এর মাঝে দেখতে দেখতে আপুর ডেলিভারির ডেট চলে আসে আর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার আপু। আমরা সবাই খুবই খুশি, আর দুই পরিবারের মাঝে আনন্দের কোনো সীমা ছিল না। আমার ভাগ্নেকে নিয়ে আপু যখন বাসায় ফিরলেন, তখন আমি খেয়াল করতে পারলাম যে আমার ভাগ্নে আমার আপুর কাছে গেলেই কান্নাকাটি করে আর অন্য সবার কোলে চুপ থাকতো। আপুর কোলে বসে সে খেতেও চাইতো না, কাঁদতে থাকতো। এই সমস্যাটা সন্ধ্যার পর বেশি দেখা যেত। যদিও বিষয়টা স্বাভাবিক মনে হতো না আমাদের, তবুও বেশি একটা আমলে নেই না বিষয়টা। এরপর আপু তার শ্বশুর বাড়ি ফিরে যান আর আমার ভাগ্নেকে নিয়ে যান। ফিরে যাওয়ার পরে আপু যেন নিজেকে পুরোপুরি বদলে ফেলেন আর নতুন করে অন্য রকম এক মানুষ হয়ে যান। আপু সবসময় সাদা কাপড় পরতেন, রুম থেকে কখনোই বের হতেন না, খাওয়া দাওয়া করতেন না ভালো করে। এদিকে আমার ভাগ্নে খুবই ছোট, তাই আপুর খাওয়া দাওয়া না করার ফলে আমার ভাগ্নেরও খাওয়া দাওয়া হচ্ছিল না ভালো করে। আপু তার ছেলেকে একেবারেই কোলে নিতেন না, সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেতেন, রাত 12টার পর জেগে থাকতেন আর নিজের মনে কথা বলতেন। সকালে যদি ওনাকে জিজ্ঞেস করা হতো যে উনি কি বলছিলেন বিড়বিড় করে, তখন উনি বলতেন যে ওনার কিছু মনে নেই। একদিন আমার দুলাভাই রাতের বেলা ঘুমাচ্ছিলেন, আপু যথারীতি সজাগ,
দুলাভাই আপুকে ঘুমাতে বলতেই আপু ওনার গলা টিপে ধরেন আর বলেন, তোর আজও এত সাহস, আমাকে হুকুম করছিস? তোর আর তোর পরিবারের সাথে আমার কোনো লেনাদেনা নেই। আমাকে আমার মতোই থাকতে দে, নাইলে তোর বংশে লাশের স্তূপ বানিয়ে দেব। এই কথা বলা শেষ করে আপু আমার দুলাভাইয়ের গলা ছেড়ে দিয়ে বলেন, আমাকে মাফ করবেন, আমি আর পারছি না, আমাকে সাহায্য করুন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যায়। দুলাভাই সেদিন রাতে আপুর শ্বশুর বাড়িতে কথাগুলো জানান আর আপুকে বর্তমান সমস্যা দেখে ওনারা আবার হুজুরের কাছে যাবার সিদ্ধান্ত নেন। হুজুরের কাছে গেলে হুজুর বলেন যে আমার আপুকে ওনার বাসায় নিয়ে গিয়ে দেখবেন। পরের দিন মাগরিবের নামাজ পড়ে হুজুর আপুদের বাসায় যান, কিন্তু উনি বাড়ির দরজার ভেতর যেতে চাইলেন না। কেন যেতে চাইলেন না জিজ্ঞেস করার পর উনি উত্তর দিলেন, কালো এক ছায়া আপনাদের বাড়িকে ঘিরে রেখেছে, আমি ভেতরে যাব না। আপনাদের বৌমাকে আমার বাসায় নিয়ে আসবেন, আগামীকাল সেখানেই ওকে দেখব। হুজুরের এই কথাগুলো শুনে আপুর শ্বশুর বাড়ির লোকজন ভীষণভাবে চিন্তিত হয়ে যান। পরের দিন সকালবেলা হুজুর আপুর শ্বশুরকে ফোন দিয়ে বলেন, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলের বইয়ের চিকিৎসা আমি করতে পারবো না, আমি কোনো কবিরাজ নই, আপনারা ভালো কাউকে দেখান, আমি মাফ চাই। এই বলে হুজুর ফোন কেটে দেন। বারবার ফোন দেওয়া হলেও উনি আর কোনো ফোন রিসিভ করেননি। আপুর শ্বশুর বাড়ির মসজিদে নামাজের পর হুজুরের সাথে দেখা করতে চাইলেও হুজুর প্রতিবার এড়িয়ে চলতেন আপুর শ্বশুরকে। এদিকে আপুর সমস্যা বাড়তেই থাকে। রাতের বেলা দুলাভাই ঘুমালে আপু দুলাভাইকে অনেক কথা বলতেন, হুমকি দিতেন, আর তখন আপুর মুখ থেকে ধোয়ার মতো বাজে দুর্গন্ধযুক্ত বাতাস বের হতো। এতই বাজে গন্ধ ছিল যে দুলাভাই রুমে থাকতে পারতেন না। আস্তে আস্তে আপুর শরীরে নানান জায়গায় দাগ দেখা দিতে লাগলো। হঠাৎ করে আপু খাওয়া দাওয়া বেড়ে গিয়েছিল। এরপর আপু নাকি 4-5 জনের ভাত তরকারি একাই খেয়ে নিতেন আর বাসায় সবার সাথে দুর্ব্যবহার করতেন। দিন, মাস, বছর পার হচ্ছিল এভাবেই। সমস্যাগুলো যেন বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। এদিকে আমার ভাগ্নের বয়স 1 বছরের ওপর হয়ে গিয়েছিল তখন। একদিন রাতের বেলা যখন আপুর বাসায় রান্না হচ্ছিল, তখন নাকি আপু রান্নাঘরে গিয়ে ওনার শাশুড়ি আর ভাবিকে বলছিলেন, রান্না হয়নি? আরে রান্না করে কি হবে, দেখ কিভাবে খেতে হয়। এই বলে আপু নাকি কাঁচা মুরগির মাংস খেতে যাচ্ছিলেন। মুরগির একটা মাংস মুখে দেবার সময় আপুর শাশুড়ি আর ভাবি দেখলেন আপুকে যেন অদৃশ্য কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, মানে মাংসটা খেতে দিল না। এরপর আপু মেঝেতে পড়ে গিয়ে বলতে লাগলেন, আপনাদের দোহাই লাগে, বাবার বাড়িতে পাঠিয়ে দিন আমাকে, ওখানেই সব সমাধান হবে, আমাকে সাহায্য করুন। এই বলেই আপু জ্ঞান হারান। এরপর আপুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি আসার পর আপু ওনার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকবেন না বলে জানান, এবং এও জানান যে শ্বশুর বাড়িও আর যাবেন না। অগত্যা আমার ভাগ্নেকেও নিয়ে আসা হয় বাড়িতে। বাসায় আসার পর আপু আর আমার ভাগ্নের সাথে আমার আম্মু ঘুমাতেন। আম্মু ঘুমাতেন বললে ভুল হবে, আম্মু আসলে রাতের বেলা জেগে জেগে ওনাদের দুজনকে পাহারা দিতেন। এদিকে রাত জাগতে জাগতে আম্মুর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আপু যেন আস্তে আস্তে একেবারেই বদলে গেলেন। কেউ ওনার কাছে গেলেই তেড়ে আসেন, থুতু ছিটাতেন, আর একেবারেই নামাজ পড়তেন না। ওনারা সামনে কাউকে নামাজ পড়তে দিতেন না। এদিকে হুজুর, কবিরাজ দেখানো চলছিল, তখনও কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিল না। 2 থেকে 1 দিন ভালো, তো পরে আবার সেই সেম অবস্থা। অনেক ভণ্ড মানুষের পাল্লাতে পড়েছি তখন আমরা, বিপদে পড়লে যা হয় আর কি। এর মাঝে আমাদের বাড়ির একদিকের দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় আমরা রাজমিস্ত্রি এনে সেটা ঠিক করি এবং রুম বড় করার জন্য দেয়ালের দৈর্ঘ্য বাড়িয়ে কাজ করতে শুরু করি। এই কাজ করতে কিছুদিন সময় লাগে। বাসা মেরামতের পরে যেন আপুর সমস্যাগুলো রোজকার হতে থাকলো। উদ্ভট সব কথা বলতেন, যা বোঝা আমাদের কষ্টসাধ্য ছিল। একদিন আম্মু আর আপু আমার ভাগ্নেকে রাতের বেলা পাহারা দিচ্ছিলেন। এমন সময় আম্মুর চোখ লেগে আসে আর আম্মু শুনতে পান একটা হালকা আওয়াজ আম্মুকে বলছে, মা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনার নাতিকে বাঁচান, আমি আর পারছি না কিছু করতে, ওঠেন ওঠেন। এরপর আমার আম্মু ঘুম থেকে জেগে উঠে দেখেন আমার আপু আর আমার ভাগ্নে বিছানায় নেই।
আম্মু চিৎকার করে আমাদের জাগান, আর আপু তার বাচ্চাকে খুঁজে পাওয়া যায় বাথরুমে। আপু বালতিতে পানি ভরে আমার ভাগ্নেকে প্রায় ডুবিয়ে ফেলেছিলেন, আর এই দৃশ্য দেখে জলদি আপুকে ধরে তার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসি, আর আপুকে ধরে তার রুমে নিয়ে যেয়ে লক করে দেই। এদিকে আমাদের চিৎকারে মাহিনদের বাসা থেকেও হেল্প করার জন্য সবাই ছুটে আসে। এরপর আমি আর মাহিন হুজুর আর কবিরাজ খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্লান্ত আর পারছি না। আমাদের কি হবে আপনিই বলুন। আমার কথা শেষ হলে আমি দেখলাম আমাদের বহনকৃত ভ্যান গাড়িটি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর মাহিন আশ্চর্য হয়ে গেলাম। এতক্ষণ সময় ধরে কথা বলছি আর ভ্যান গাড়ি একেবারেও মনে হলো না যে কোন মোড়ে বাঁক নিয়েছে। সোজা পথেই মনে হচ্ছিল ভ্যান চলছিল। সোজা পথে তাহলে কিভাবে বাসায় এলাম? আমাদের দেখে হুজুর মুচকি হাসলেন আর বললেন, আমি বলবো না তুই বা তোরা আমাকে বিশ্বাস কর, কিন্তু আমার যা কাজ আমি তা করেই যাব। চল তোদের বাসায় যাই। এই বলে আমাদের বাসায় আসতে চাইলেন। এদিকে অনেক দেরি হয়ে গেছে বিধায় মাহিন তার বাসায় চলে যেতে চাইছিল, কিন্তু হুজুর বললেন, না তুই যেতে পারবি না, তুই সবকিছু সাক্ষী, তোকে তো থাকতেই হবে। এরপর আমার অনুরোধে মাহিন বাসায় আসতে রাজি হলো। অবশেষে হুজুরকে নিয়ে আমরা বাসায় ফিরলাম। হুজুর আব্বুর সাথে দেখা করলেন আর আমার বোনের দরজার সামনে কিছু একটা পড়লেন, আর ওনার সাথে থাকা ব্যাগ থেকে একটি সাদা চক বের করে আপুর রুমের দরজার সামনে দাগ দিয়ে দিলেন। এরপর উনি আমাদের সাথে নিয়ে ড্রয়িং রুমে বসলেন আর বললেন, তোদের মেয়ের সমস্যা আমি জানি, এই জন্যই তো আমি এসেছি এখানে। আমি ঘুরে বেড়াই আর যেখানে আমাকে দরকার হয় আমি সেখানে নিজেই চলে যাই। কেউ ডাকলেও আমি যাই না। তোদের মেয়ের সমস্যা শুনবি? আমরা সবাই অধীর অপেক্ষা করছিলাম হুজুর কি বলেন সেটা শোনার জন্য। আমরা হুজুরকে হ্যাঁ বোধক ইশারা জানাতেই হুজুর বলতে লাগলেন, 1500 বছরের বেশি বয়স্ক, নিকৃষ্ট, পাপী, অবাধ্য জিনকে আহ্বান করা হয়েছে তোদের মেয়ের জীবন নাশ করতে। তোদের মেয়ে কেন বেঁচে আছে জানিস? তবে শোন, তোদের মেয়ের দাদা উনি ছিলেন খুব ধার্মিক আর পরহেজগার একজন ব্যক্তি। তোরাও আল্লাহর রহমতে নামাজি আর ধার্মিক। তোর মেয়ের দাদা কয়েকটা জিন পালতেন, এর মধ্যে 3 জনকে তোদের মেয়ের দাদা মৃত্যুর আগে তোদের পরিবারকে রক্ষা করার জন্য জিম্মা দিয়ে যান। কিন্তু এই 1500 বছরের শয়তান জিন তাদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, আর একজন এখনো তোদের মেয়েকে রক্ষা করে আসছে। ওকে মারতে পারেনি কারণ 3 জনের মধ্যে সে সব থেকে শক্তিশালী। মনে আছে রাশেদ তোর, গতকাল রাতে তোর বোন যখন তোকে বলেছিল আমাকে আসতে বারণ করার জন্য, এরপরেই তোকে তোর বোন আবার কি বলেছিল? ভয় পেও না, তাই তো? এই কথা সেই রক্ষাকারী জিনের। তোর মেয়ের জামাইকে রাতের বেলা কাঁদো কাঁদো গলায় সেই বলতো যে আর পারছি না। তোদের মেয়ের গর্ভে তোদের নাতি থাকা অবস্থায় ব্যথার উপক্রম করতো যখন শয়তান, তখন সেই রক্ষক জিনই সেটা সমাধান করত। তোদের মেয়ে জামাইকে নামাজে শয়তানটা ধাক্কা দিলে সেই রক্ষক জিনই ওর মাথায় আবার সূরা মনে করে নামাজ পড়তে সাহায্য করে। কাঁচা মাংস খেতে গেলে তোদের মেয়েকে সেই বাধা দিয়েছিল। তোর মেয়ের জামাইয়ের বড় ভাইয়ের ছেলেকেও এই জিনই রক্ষা করেছিল সেদিন। সে তোর পরিবারকে রক্ষা করে আসছে নানান ভাবে। এতটুকু শুনে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর 1500 বছরের জিনকে আহ্বান করা হয়েছে মানে বুঝলাম না। আমার কথা শুনে হুজুর হাসলেন আর বললেন, এর উত্তর একজনই দিতে পারে, মাহিন। হুজুরের কথা শুনে আমি আর আমার পরিবার এমন শক খেলাম সেটা বলে আর বোঝাতে পারবো না। আমরা সবাই মাহিনের দিকে তাকাতেই দেখলাম মাহিন প্রচন্ড রাগ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে আর বলছে, ভেবেছিলাম কোনোদিন কেউ জানবে না, কিন্তু আপনি কোথা থেকে এসে জেনে গেলেন সবকিছু? আমি এবার প্রচন্ড রাগ নিয়ে মাহিনের গালে একটা চর বসিয়ে বলি, সবকিছু খুলে বল মাহিন। এরপর মাহিন বলতে শুরু করলো, রিমাকে আমি কখনো আপন নজরে দেখিনি। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যও দিত না আর বুঝতেও চাইতো না। কখনো বলতেও পারিনি ওকে। একে তো বন্ধুর বোন, তা আবার বয়সে বড়। ওর বিয়ের কথা উঠলে আমি কি করব ভেবে অনেক কিছু করব বলে ভাবি, কিন্তু আমি ইন্টারমিডিয়েটের এক ছেলে, কি বা করব? শেষমেশ কোনো পথ না পেয়ে আমার মাথায় একটা শয়তানি প্ল্যান আসে। বিভিন্ন জায়গায় অনেক খুঁজে খুঁজে এক তান্ত্রিকের সন্ধান পাই। নিজের জমানো টাকা তার কাছে দিয়ে তার মাধ্যমে রিমার বিয়ে বন্ধ করার জন্য কালো জাদু করি। ভাবছিলাম আর বেশি কিছু করব না, কিন্তু হুজুরের কাছে গিয়ে জাদু কাটিয়ে রিমার বিয়ে দিলি তোরা।
রাগে কষ্টে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি রিমার উপর কালো জাদু করে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। ও আমার যখন না, তখন কারোর না। রিমার শ্বশুর বাড়ি বেড়াতে গেলে রিমা যে কানের দুল আমার বোনের জন্য দিয়েছিল, সেটাও আমি কালো জাদুর কাজে ব্যবহার করেছি। কিন্তু তোরা খুব নামাজি আর রিমার হাজবেন্ড খুব ধার্মিক, তাই ওর সন্তান যখন রিমার গর্ভে, তখন আমি চেয়েও রিমার কোনো ক্ষতি করতে পারছিলাম না। ওদের বাসাটাও বন্ধ ছিল তখন, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার আগে রিমা যখন এখানে এলো তোদের বাসায়, তখন আমি ওর উপরে কালো জাদু করি। কিন্তু তোদের এই বাসা তোদের দাদা সুরক্ষিত করে রেখেছিল, তাই বেশি কিছু করতে পারিনি, হুজুরকে ভয় দেখানো ছাড়া। এরপর তোর বাসা মেরামতের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বাসার সুরক্ষা নষ্ট করে ফেললে আমি ফাইনালি রিমা আর তার ছেলেকে মেরে ফেলার জন্য ফ্রি হয়ে যাই। কিন্তু পারছিলাম না সেই ভালো জিনের জন্য, তাই আজ তোকে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। রিমাকে শেষবারের মতো কালো জাদু করতে কিছু জিনিস লাগতো, সেই কাজে তাই তোকে নিয়ে গিয়েছিলাম। তোর হাত দিয়ে তোর বোনকে মেরে ফেলার প্ল্যান করছিলাম আমি, তোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোত্থেকেই হুজুর এসে সব শেষ করে দিল। মাহিনের মুখে সব কথা শুনে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাহিনকে বেধড়ক মারতে গেলে হুজুর আম্মু আব্বুর কথায় থেমে যাই। আমি মাহিনকে বলি, কিভাবে পারলি তুই মাহিন? তোকে তোকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম, আপুও তোকে কত আদর করত ছোট ভাই হিসেবে। কিভাবে পারলি তুই মাহিন? এটা কি তুই করলি? এই বলে আমি অঝরে কাঁদতে থাকি। আমার কান্না দেখে মাহিন আমার কাঁধে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, বন্ধু, রাগ আর শয়তানের ধোকায় পড়ে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। রিমাকে ভালো করতে যা করতে হয় আমি করব। মাহিনের কথা শুনে হুজুর মাহিনকে জিজ্ঞেস করলেন, কিভাবে এই কালো জাদু করেছে তোমার তান্ত্রিক? মাহিন বলল, শ্মশান থেকে পুরনো একটি লাশের হাড় ব্যবহার করে এই অবাধ্য জিনকে সেটার মধ্যে বাঁধা হয় এবং সেই হাড়ে রিমা আপুর ব্যবহার করা কাপড়ের টুকরো আটকে সেই জিনকে খোরাক হিসেবে আপুর রূহ দেয়া হবে বলে ওয়াদা করে কালো জাদু করা হয়েছে। আর এই জাদু যেন আর না কাটানো যায়, সেজন্য হাড়টাকে একটি মাটির কলসিতে ভরে কলসিটি পানিপূর্ণ করে নদীতে ফেলে দেয়া হয়েছে। মাহিনের কথাগুলো শুনে হুজুর বললেন, মানে না মেরে যাবে না? আচ্ছা, এখনো সময় হয়নি, আমি 4 দিন পর এসে এর সমাধান করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই 4 দিন বাসায় মাদ্রাসার ছাত্র আনাবি তোরা, 1 মিনিটের জন্য যেন কোরআন পড়া বন্ধ না হয়। তোরা নিজেরাও পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, দোয়া করবি। আমি বাসা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে হুজুর বাসা বন্ধ করে চলে গেলেন। এরপর আমাদের বাসায় হুজুরের কথা মতো কোরআন পাঠ শুরু হয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসে। আমার ফরজ নামাজ সহ সকল নামাজ আদায় করি এই 4 দিন। এই 4 দিনে শুরুর দিকে আপুর থেকে চিৎকার শুনতে পেতাম যে কেউ ভেতর থেকে বলছে, বন্ধ কর বলছি, আমি আর পারছি না। এরপর আপু নিজেই আবার বলতেন, আল্লাহর কালামের শব্দ শয়তানের কানে বিষ। তোর দিন শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে আপুর রুম থেকে আর আওয়াজ শুনতে পাইনি আমরা। এই 4 দিন সকাল সন্ধ্যা রাত আপুকে খাইয়ে দিতেন আম্মু। 4 দিন পর সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসলেন। উনি আপুর রুমের সামনে গিয়ে সেদিনের দেয়া চকের দাগের একটা কোনায় কেটে ঢুকে পড়লেন। হুজুরকে দেখে আপু হুজুরকে খুব সুন্দর করে সালাম দিল। হুজুর আপুর সালামের উত্তর নিয়ে বললেন, আল্লাহ তোর ওপর আরো রহমত দান করুন। নাম কি তোর? তুই কি এই পরিবার রক্ষা করছিস? আল্লাহ এর ইনাম দেবে তোর জন্য, অপেক্ষা করবে ইনশাল্লাহ। এখন থেকে তুই সাহায্য করবি এবং মেয়েটাকে সুস্থ করতে। কি করবি তো? হুজুরের কথা শুনে আপু বললেন, ইনশাল্লাহ হুজুর, আমার নাম হামজা। এরপর হুজুর একটা কাগজ নিয়ে অনেক কিছু লিখলেন, আর লেখা শেষ হলে সেটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে দিলেন। এরপর দোয়া পড়ে পানিতে ফু দিয়ে কাগজটা বের করে আমাদের হাতে দিয়ে বললেন, এই কাগজ এমন জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে যেখানে সন্ধ্যার পরেও অন্ধকার থাকে না। কোনো না কোনো কোল থেকে আলো সেই জায়গায় গিয়ে পড়ে, সেখানে পুঁতে দে। কিন্তু কোথায় পুঁতে দিলি সেটা কাউকে বলবি না, কাউকে না, আমাকেও না। হুজুরের কথা শুনে আমার আব্বু কাগজটা পুঁতে দিতে চলে গেলেন। আমার আব্বু রুম থেকে বের হতেই আমার আপন নড়ে চড়ে বসলেন আর হুজুরকে বলতে লাগলেন,
তোরা কত ভীতু আর কত অসহায়। কতজন মিলে আমাদের বিরুদ্ধে লড়ছিস, দেখ কত ক্ষমতা যে এতজন মিলেও আমাকে হারাতে পারছিস না। রূহ যদি নিতে না পারি তাহলে কাউকে না কাউকে আমি মারবই। এই কথা শুনে হুজুর বললেন, আমরা এতজন নই, আমরা আল্লাহর রহমতের আশায় সবাই একটাই দোয়া করছি, এই মেয়ের সুস্থতা। হতে পারি অনেকজন উপস্থিত আমরা, কিন্তু আমাদের দোয়া একটাই, আর এই একটা দোয়ার কাছেই তুই হারবি। এরপর আব্বু ফিরে এসে গ্লাসে থাকা পানি আপুকে খাইয়ে দেন। আপু পানি কিছুতেই খাবেন না। অনেক মানা করলেও এই 4 দিনের কাজে আপুর ভেতর সেই শয়তান অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। তাই আপুকে আমরা সহজেই পানি খাওয়াতে পেরেছিলাম। আপু নাকি খাওয়ার পর হুজুর কিছু দোয়া পড়ে আপুর গায়ে ফু দিলেন আর বললেন, তুই আছিস হামজা, কালো জাদুর জিনিসগুলো বের করে দে। এরপর আপু অঝরে বমি করতে লাগলেন। বমির সাথে চুল আর কাপড় বের হচ্ছিল। বমি করে আপু অজ্ঞান হয়ে যান। হুজুর আপুর হাতে একটা তাবিজ বেঁধে দিলেন। বললেন, এই কালো জাদুর আসল জিনিস সেই লাশের হাড়, সেটা আর পাওয়া সম্ভব না। তাই তোদের মেয়ে সেই কালো জাদুর মাঝে একটা দেয়াল তৈরি করে দিলাম। দেয়ালটা এই তাবিজ আর এই কাগজে যেটা পুঁতে আসলি সেটা বানিয়ে দিলাম। মেয়ের ভেতর থেকে কালো জাদুর জিনিস বের করা হয়েছে। জিন ভর করতে পারবে না। আর যতদিন এই দেয়াল আছে মনে রাখবি এই তাবিজ যেন খোলা না হয়। আর ওই কাগজ যদি ওখান থেকে বের করে ফেলা হয় আর কিছুই করা সম্ভব হবে না। যা, আল্লাহর দয়ায় এখন থেকে তোদের মেয়ে সুস্থ। আর তোরা চাইলে হামজা তোদের সাথে থাকবে, নইলে ওকে আমি নিয়ে যাব। আমরা হুজুরকে বলি, যেহেতু দাদু আমাদের পরিবারকে রক্ষা করার জন্য জিন ডেকে গেছেন, তাহলে হয়তো এর কোনো কারণ আছে। তাই আমরা হামজাকে আমাদের রক্ষক হিসেবে থাকতে বলি, কিন্তু তার অস্তিত্ব যেন আমরা না বুঝি সেই শর্তও তাকে দেই। এরপর আমরা হুজুরকে জিজ্ঞাসা করি মাহিনকে নিয়ে কি করা উচিত। হুজুর আমাদের বললেন, দেখ, বান্দা তার ভুল বুঝতে পারলে আল্লাহও তাকে ক্ষমা করে দেন। ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবেন। তোরা চাইলে ওকে মাফ করে দে, ভুল করেছে ও। এই বলে হুজুর আমাদের বাসা থেকে চলে যান। এর একটু পর আপুর জ্ঞান ফিরে আসে এবং আপুকে আমরা সবকিছু জানাই। মাহিনের করা এই কাজ আপু বিলিভ করতেই পারছিলেন না। এরপর থেকে মাহিনের সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়। আমি আর আব্বু মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম, যার কাছে মাহিন আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে আর সেখানে পাইনি। এরপর মাহিনের মা বাবাকে সব ঘটনা জানালে ওনারা রাগে আর লজ্জায় এলাকা ছেড়ে কোথাও চলে যান এবং আর কখনো ফিরে আসেননি। এরপর আল্লাহর রহমতে আপু শ্বশুর বাড়ি চলে যান এবং আমার ভাগ্নেটাও এখন ভালো আছে। সব মিলিয়ে আমরা এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ।